নতুন অর্থবছরে বাজেট দিয়ে আগামী দিনে কর্মসূচি এর মধ্যেই বিএনপি সরকার ঘোষণা করেছে অর্থনীতির বাস্তবতায় অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে, উন্নয়নে তাদের রূপরেখা এই সরকারের এখনও স্পষ্ট নয়, এটা বলছেন অনেকে। অথচ প্রায় আসছে ছিনতাই, মব, রাজনৈতিক হত্যার খবর। রাজনীতি থেকে শিক্ষাঙ্গন, নতুন বন্দোবস্তের আলামত পাওয়া যাচ্ছে না কোথাও। থামেনি স্বজন প্রীতির চর্চা, কেউ কেউ বলছেন বরং বেড়েছে। সরকারি বিরোধী দল উভয় দলই যেন নিজ নিজ জায়গায় অনড় রয়েছে। এই অবস্থায় রাষ্ট্র সংস্কারের কি হবে, নতুন সময় জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে? আসলে জনাব নাসির, আপনি কি মনে করেন যে আপনার কানে কি এরকম কোনো কথা আসে যে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং বিএনপির জনপ্রিয়তা কমার মূল কারণ তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে? বিএনপি বলেছিল যে তারা স্বজনপ্রীতি করবে না, তারা তাদের দলের মধ্যে যেভাবে শাসন করা দরকার তার মধ্যে গুণগত পরিবর্তন আনবে, তার কোনো কিছুই তারা দেখতে পাচ্ছে না। আমি আপনার কাছে জানতে চাই আপনিও এটা মনে করেন কিনা যে বিএনপির জনপ্রিয়তা কমছে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি অংশ বলছে, যারা আমরা দেখতে পাচ্ছি যারা সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে তাদের একটি অংশ গণমাধ্যমে এই কথা বলছে, এমনকি সংসদও এটি বারবার বলছে। কিন্তু দেশের সার্বিকভাবে যদি আমি মনে করি যে মানুষ সেরকম বলছে বলে আমার কানে এখনো পর্যন্ত এটি আসেনি। তবে আপনি যেটি বলেছেন এটি ধরেন সার্জিস আলম সহ জামাত ইসলামের একটি পক্ষ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা বলে থাকি, তারা কিন্তু এটি বলছে, এটি আমি কোনোভাবে অস্বীকার করছি না। না, আমি জনাব সার্জিস আলম বিরোধী দল করেন, তিনি বিরোধিতা সরকারের বিভিন্ন আচরণের কার্যক্রমের বিরোধিতা করবেন, সেটা স্বাভাবিক, সংসদেও তাই চলবে। আমি প্লেইন এন্ড সিম্পল আপনার কাছে প্রশ্ন করতে চাই জনাব নাসির, আপনি কি সংসদের বাইরে বা বিরোধী দলের কারো ছাড়া কারো কাছে আপনি শোনেন নাই যে আপনাদের জনপ্রিয়তা কমছে? না, দেখুন, এখানে সামগ্রিকভাবে সরকারের বয়স এখন 4 মাস চলছে। জি। তো আমি যদি সে অর্থে বলি, ধরেন সরকারের বিভিন্ন কাজ বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষজনের মধ্যে আলোচনা সমালোচনা থাকবে, বা তৃতীয় বিশ্ব রাষ্ট্র হিসাবে এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। সেখানে সরকারের দৈনন্দিন যে কাজকর্মগুলো চলছে সেখানে অনেক সময় সমালোচনা হয়, অনেক সময় সাধুবাদ জানাই। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলে থাকেন বা আপনি যেভাবে বলছেন যে সরকারের জনপ্রিয়তা নিয়ে, এরকম বিষয় আমার একদম খুব একটা চোখে পড়ে নাই। তবে হ্যাঁ, অনেকজনই বলেছেন সরকারের কয়েকটি বিষয় নিয়ে, বলেছেন এটি না করলেও সব থেকে ভালো হতো, বা এটি এভাবে করলে আরেকটু বেশি ভালো হতো, এরকম কথাবার্তা আমার কানে অনেকবারই এসেছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু মানে জনপ্রিয়তা কমছে এরকম কোনো কিছু আপনি শুনেন নাই? না, জনপ্রিয়তার মার্জিন তো আসলে এটি সামগ্রিক একটা আরো লম্বা সময়, বা এটা একটা জরিপের বিষয়, এরকম বাস্তবতা যদি আমরা মনে করি। কিন্তু আমি যে এটা বলছি না যে সরকারের সমালোচনা তো হচ্ছে, এটি ধরেন আমাদের কাছের বন্ধু বান্ধব অনেকে বলছেন যে এটা এইভাবে করলে ভালো হতো, বা এই মন্ত্রী এই কথাটি না বললে আরেকটু বেশি ভালো হতো, এরকম কথাবার্তা তো চলেই। কিন্তু জনপ্রিয়তা আপনি যে মার্জিনে বলছেন সেটি আমার কাছে মনে হয় এখনো এই অর্থে, এখনো এই সময়টি আসেনি আসলে মনে করি। যেমন নাসির, আমি কিন্তু কোনো মার্জিনে বলছি না, আমি শুধু জানতে চাইছিলাম যে আপনার কাছে এটি কানে আসছে কিনা। আপনার কথা এটি পরিষ্কার, আপনার কানেও এটি আসছে, কারণ আপনার বন্ধু বান্ধবও বলছেন যে এই মন্ত্রীর কথা, আপনিও কিছু সমালোচনার কথা বললেন। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে কি যা প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, আমি যদি 1 বছরের একটা টাইমলাইনও ধরি, তো সেই ক্ষেত্রে বিএনপি ঠিক জায়গায় আছে? আমরা বিস্তারিত আলাপ নিশ্চয়ই করব। আপনাকে একটু জানতে চাই যে 1 বছর আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব জায়গায় ঠিক জায়গায় আছে কিনা? না, এখন তো আপনি 1 বছরের মার্জিন বলেছেন, জি। তো যেহেতু বয়স 4 মাস, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের ইতিবাচক সদিচ্ছা রয়েছে যে কাজগুলো করার বিষয়ে। যেমন সরকার নির্বাচনের প্রতিশ্রুতিতে যে বিষয়গুলো সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে, ধরুন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ যাবতীয় বিষয়গুলো সরকার কিন্তু চালু করেছে। এটি কিন্তু একদম আক্ষরিক অর্থে স্বল্প মাত্রা নেই, বড় পরিসরে কিন্তু সরকার করে যাচ্ছে। এখন আপনি প্রতিশ্রুতি ধরুন ধরেন এর বাইরে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সরকার ভবিষ্যতেও করতে পারবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার তার কাজগুলো বাস্তবায়ন করার জন্য সরকার প্রধান, বিশেষ করে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি উনি একদম শতভাগ ভাবে আমি মনে করি উনি কাজগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উনি সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছেন। হয়তো উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন অন্য মন্ত্রীরা হয়তো ঠিকভাবে ওনাকে সমান্তরাল ভাবে এগিয়ে যেতে পারছেন না, এটি হয়তো দুই একটি মন্ত্রণালয় আমি মনে করি সেভাবে হয়তো পারছে না, বা
চেষ্টা করছে হয়তো, ওকে, কিন্তু সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী সরকার প্রধান শতভাগভাবে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছেন। নাসির, আমি শুধু আপনাকে একটু স্মরণ করায় রাখি যে আমরা আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখতাম যে অন্য মন্ত্রীরা ঠিক পারতেছে না, প্রধানমন্ত্রী পারতেছে, কিন্তু আমি সবকিছুর জন্য, আমার ওপিনিয়ন, আমি সবকিছুর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করি, যিনি চেয়ারে থাকেন তাকে দায়ী করি সবকিছুর জন্য। কোনো মন্ত্রণালয় যদি ফেল করে, কোনো প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয়, কোনো স্বজন প্রতি যদি ঘটে, সেটা প্রধানমন্ত্রীর দায়। যা কিছু খারাপ সব কিছু তারেক রহমানের দায়। এটা হচ্ছে আমার বিবেচনায় আর কি, আমার ছোট বিবেচনায় একটু। আমরা আবার আপনার সঙ্গে আলোচনা করতে আসবো, আপনি নিশ্চয়ই এটা নিয়ে বলবেন। আমি জনাব সার্জিস আলমের কাছে জিজ্ঞেস করি। জনাব সার্জিস আলম, এনসিপি বিশাল, মানে আমি এটাকে কি বলবো, যে অনেক মানুষের অনেক ভালোবাসা বলি, আশা বলি, প্রতিশ্রুতি বলি, সেটা নিয়ে 2025 সালের 27 ফেব্রুয়ারি গঠিত হয়েছিল। আমি আপনাকে প্রায় একই ধরনের প্রশ্ন করতে চাই, যে সেইটা হলো, আপনি কি মনে করেন যে এনসিপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল আজও কি সেই একই পরিমাণ জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে, নাকি বেশি কম আছে? জনাব সার্জিস আলম। খুব স্বাভাবিকভাবেই এটা হচ্ছে প্রত্যাশার জায়গায়। যেই মানুষ তার চিন্তার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, ভাবনার জায়গা থেকে এক একজনের প্রত্যাশা এক এক রকম ছিল। কিছু মানুষের জায়গায় হয়তো এই প্রত্যাশার পারদটা কমে আসবে, কিছু মানুষের জায়গা হয়তো বেড়েছে। কেউ হয়তো ভেবেছিল যে এই এনসিপি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতেই পারবে না, আসন জেতা তো অনেক পরের কথা, কিন্তু এনসিপি সেই জায়গায় আবার 6টি আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। এবং আমরা দেখছি যে প্রথম অধিবেশন শেষে এনসিপির যারা কণ্ঠস্বর ছিল তারাই প্রকৃতপক্ষে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই কণ্ঠস্বর হিসেবে জনগণের চাওয়া পাওয়াগুলোকে ধারণ করেছে, সেগুলো নিয়ে কথা বলেছে। আবার এমন অনেকগুলো জায়গা ছিল, অনেক মানুষ হয়তো এক্সপেক্ট করেছিল যে এনসিপি এককভাবে নির্বাচন করবে, বিএনপি বা জামায়াত কারো সাথেই জোট করবে না। সেই জায়গায় বিএনপি জামায়াতের সাথে জোট করেছে। এখন এমন অনেকেই আছে যে হয়তো বিএনপির সাথে জোট হলে খুশি হতো, সে এই জায়গায় খুশি হয়নি। এমন অনেকে আছে যিনি জামায়াতের সাথে জোট করলে খুশি হতেন, তিনি হয়তো খুশি হয়েছেন। এমন অনেকেই আছেন যিনি হয়তো জোট না করলেই খুশি হতেন। তো এখানে আসলে প্রত্যেকের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষাটার উপর ডিপেন্ড করে যে কার এখন কতটুকু আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা আছে এনসিপির সাথে। কিন্তু আমি মনে করছি, বা আমরা মনে করছি, যে ওই মুহূর্তে আমরা এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছি, আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে। আমাদের একটা রাজনৈতিক দল জাতীয় পর্যায়ে দাঁড়ানোর জন্য, প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ফাংশন করার জন্য আমাদের যতগুলো লজিস্টিক সাপোর্ট দরকার, আমাদের সেগুলো ঘাটতি আছে। হয়তো আমরা 100টা আসনে প্রার্থী দিলে তাদেরকে নির্বাচন করানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার ছিল আমরা সেটুকুও দিতে পারতাম না। তো সামগ্রিকভাবে আমরা খুব স্বাভাবিকভাবে, একটা রাজনৈতিক দল মাত্র 1 বছর বয়স হয়েছে, আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সামর্থ্য সেই জায়গায় সীমাবদ্ধতাকে সাথে নিয়ে সর্বোচ্চভাবে কাজ করার। জনাব আলম, আপনি কি মনে করেন, যে আপনি প্রত্যাশার পারদের কথাটা বললেন, সেটার সাথে আমি আপনার সাথে একমত যে এক একজনের এক এক রকম প্রত্যাশা ছিল। আমি জোটের প্রসঙ্গে আসছি না। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে এনসিপি দাঁড়িয়েছে? কেন আমি এই প্রশ্নটি করছি, কারণ আপনি যেটি বললেন সেটি থেকে এটি পুরোপুরি আমরা একটা জায়গায় যেতে পারি যে এইবার বিএনপির সঙ্গে জোট করার ব্যাপারেও এনসিপির কাছে প্রস্তাব ছিল, জামাতের সঙ্গে জোট করারও এনসিপির কাছে প্রস্তাব ছিল, এবং এনসিপি সম্পর্কে এটা বলা হইতেছিল যে এনসিপি যদি কারোর সঙ্গে জোট না করে তাহলে এনসিপি বিলীন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি রাজনৈতিক দল হিসাবে এনসিপি দাঁড়াতে পারলো আসলে? না, একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর জন্য এনসিপির বা যে কোনো রাজনৈতিক দলের যতটা সময় প্রয়োজন, এনসিপি এখন অতটা সময় পার করেনি। একটা রাজনৈতিক দল কখনো 1 বছর 2 বছরের এই সীমার মধ্য দিয়ে যাচাই করা যায় না যে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। হয়তো আমরা 5 বছর 10 বছরের একটা টাইম ফ্রেমে এই যাচাইটা করতে পারবো। কিন্তু এটাও আমি আপনার কাছে নির্দ্বিধায় স্বীকার করতে পারি যে মাত্র 1 বছর অতিক্রম করার পরই একটা রাজনৈতিক দল অনেকগুলো আসনে জিতবে বা 5-10টা আসনে জিতবে, এটা আসলে খুবই কঠিন। কারণ ভোটগুলো হয় আসলে ওয়ার্ড কেন্দ্রিক, এবং ওই ওয়ার্ডে ভোট সেন্টারগুলো থাকে। তো 1 বছরের মধ্যে যে কোনো রাজনৈতিক দল সেটা ওয়ার্ড পর্যন্ত তার সাংগঠনিক কাঠামো তৈরি হবে, এটা আসলে খুবই কঠিন বিষয়। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন, আমি এখানেও এগ্রি করি যে বিএনপি জামায়াত দুই জায়গা থেকে আমাদের ওই সুযোগটুকু ছিল জোট করার। কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের যেই জায়গাটা, আমরা মাঠের আগে আমাদের পালসটা বুঝতে হবে, মানুষের পালসটা কোন দিকে। পাশাপাশি আমাদের জোট যেটা হবে সেটাও একটা সম্মানজনক একটা, সেখানে নেগোসিয়েশন হতে হবে, সিট ভিত্তিক বলেন, কিংবা জোটের যারা আছে আমাদের সাথে তাদের আস্থার জায়গাটাও দেখতে হবে। আমরা যখন যাচাই বাছাই করেছি বিগত সময়ে অধিকাংশ জায়গায় বিএনপি বা আওয়ামী লীগের যখন এই জোটগুলো হয়
তখন সেখানে বিদ্রোহী প্রার্থী দেখা যায়, হয়তো বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে, কিন্তু অন্য দলের যে প্রার্থী তিনি কিন্তু সেই জায়গায় হেরে যান। আবার ধরেন বিএনপির পক্ষ থেকে আমাকে বলা হলো যে সেইটা ঠিকই আছে, কিন্তু আমি একটু পুরোনো জায়গা মানে আপনার আগের জায়গাতে আসতে চাই যে আমি কিন্তু আসলেই মনে করি যে 1 বছর বয়সী একটি রাজনৈতিক দলের পক্ষে কিন্তু আপনি যেটি বললেন যে ভোটের ইয়াটা তো একটু আলাদা হিসাব নিকাশ, সেটা প্রতিটি ওয়ার্ড টোয়ার্ড অনেক কিছুর সাথে ভোটারদের মোবিলাইজেশন অনেক কিছু নির্ভর করে। একটি আসনেও জিতবে কিনা সেটি নিয়ে তো অনেক সংশয় সন্দেহ থাকতেই পারে, কিন্তু এনসিপির কাছে যে প্রত্যাশাটা ছিল যে সে একটি আসনে জিতুক না জিতুক সেই প্রত্যাশা তো না, কারণ সংসদের দলে যায় অনেকগুলি আসন জেতাই আসলে এই 24-এর গণ আন্দোলনের বা আপনাদের নেতৃত্বের একমাত্র উদ্দেশ্য ছিল না যে সংসদে গিয়ে আমরা 400টা আসন পাবো, সেটা তো ছিল না। ঘটনা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে আমরা একটা নতুন বন্দোবস্তের কথা আপনাদের কাছে শুনেছিলাম, সেটি বিএনপির সাথে গেলেও আমি একই ধরনের কথাই বলতাম, জামাতের সাথে যাওয়াটা আসলে এনসিপির এক ধরনের রাজনৈতিক মৃত্যু কিনা। সেটি জামাত বলে কোনো কথা না, মানে একটি পুরনো বন্দোবস্তের রাজনৈতিক দলের সঙ্গে যাওয়াটা, মানে বিএনপির সঙ্গে বললেও আমি গ্যারান্টি দিচ্ছি বিএনপির সঙ্গে গেলেও আমি একই কথাই বলতাম। না ঠিক আছে, না আমরা এই জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখছি। এই নির্বাচনের আগে আর পরের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য হয়েছে। ধরেন এর আগে যেহেতু কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই জায়গাটিতে, তো তখন এই অভ্যুত্থানে যারা নেতৃত্বের জায়গা ছিল তাদের কেন্দ্রিক একটা গুরুত্বের জায়গা বলেন, ফোকাসের জায়গা, এগুলো এই জায়গাগুলোর একটা প্রাধান্য ছিল। অপরদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবকিছুর বা আমাদের যে প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, দেশি বিদেশি যারা আছে, বিভিন্ন শক্তি বলেন, তাদের কনসেন্ট্রেশনটা কিন্তু সংসদ কেন্দ্রিক। তো আমি মনে করি এখানে আমরা যদি একেবারে ওই সংসদ নির্বাচন জনপ্রতিনিধিত্ব, কারণ ওইটা তো একটা বৈধতা, আসলে ওইটাকে ওভারটেক করার কারো সুযোগ নাই, তো ওইটাকে একবারে এক পাশে রেখে আমরা যদি আরেক পাশ দিয়ে আরেকটা মানে সিস্টেম তৈরি করতে চাই, আমাদের কাছে এটা মনে হয়েছে ওই মুহূর্তে এটা সেভাবে সম্ভব নয়। বরং আমরা যদি দেখেন, আমরা যখন সংসদে আমাদের প্রতিনিধিরা জোটের মাধ্যমে 6টা আসনে আমরা জিতেছি, সংসদে গিয়েছি, আপনি প্রথম অধিবেশনে দেখেন আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই সংস্কারের কথা বলেন, অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে বলেন, কিংবা অন্যান্য যে গুরুত্বপূর্ণ দাবিগুলো ছিল 71 থেকে শুরু করে 24 পর্যন্ত ঐতিহাসিক অবস্থানগুলো বলেন, এনসিপি সেই জায়গায় যেটা আমরা ধারণ করি এমন হওয়া প্রয়োজন, আমরা সেই অবস্থানগুলো নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনার বক্তব্য, আমার জনাব আলম আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমি এইখানেও আমার একটু 2 পয়সা দিয়ে রাখি। আপনি সংসদ কেন্দ্রিক ওইটাকে মিডিয়ার বা বিদেশিদের কাছে একটা বৈধতা বলতেছেন, কিন্তু আমি মনে করি আপনাদের স্লোগানটাই ঠিক, জনতাই বৈধতা, সংসদ না। এবং জনগণেরও বৈধতার জায়গা আমি মনে করি যে আপনারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেছেন, যেটা আপনারা না করলেও পারতেন। আর আপনাদের কথা সংসদে শোনা হয়েছে সেটা ঠিক, আপনারা সংসদের বাইরে থাকলে সংসদ না শুনে আপনাদের কথা শোনা হতো বলে আমার বিশ্বাস, যে সেইটা যদি আপনারা না যাইতেন, আপনারা একটা না করতেন, এটা আমার বিশ্বাস। এটা নিয়ে নিশ্চয়ই আরো কথা আপনার সঙ্গে এটা হবে, আমি ভবিষ্যতে আরো কথা হলো, আমি এই অনুষ্ঠানেরই ভবিষ্যতে আর কি, মানে অন্য সময়টা। আমি একটু এবার একটু জনাব নাসির আপনার কাছে যেতে চাই। জনাব নাসির, একটা জিনিস আমরা দেখি যে বিএনপি আর জামায়াত তো জোটবদ্ধ ছিল একটা বিরাট সময়, সরকারে ছিল, আদর্শে ছিল, তাদের 2 জন মন্ত্রী ছিল। বিএনপি এবং জামায়াতের জোটের সাথে একজনের সাথে আরেকজনের খুবই অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল, একই রকমভাবে তাদের আমরা কথা বলতে শুনেছি, একই আদর্শে কথা বলতে শুনেছি, কিন্তু এখন আবার বিএনপিকে সারাক্ষণ জামাতের সমালোচনা করতে শুনি। তো দুইটা বিপরীতমুখী কর্ম যদি হয়, সার্জিস ডিবেটার, সার্জিস জানেন, নাসির আপনিও অনেক ডিবেট করেন পলিটিক্যাল, এটা দুইটা জিনিস, দুইটা বিপরীতমুখী জিনিস তো একসাথে ঠিক হইতে পারে না। মানে হয় বিএনপির ওই রাজনীতিটা ভুল ছিল, নাইলে বিএনপির এই রাজনীতিটা ভুল। এখন আপনার কাছে মনে হয় বিএনপির কোন রাজনীতিটা ভুল আসলে? মানে বিএনপি যে জামাতের সঙ্গে খুব জড়িয়ে মরিয়ে ছিল ওইটা ভুল, নাকি বিএনপি যে এখন জামাতের খুব বিপক্ষে চলে গেছে এইটা ভুল? কোনটা আপনার কাছে ঠিক মনে হয়? পরে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটা নতুন বাস্তবতার মধ্যে আসলে রাজনীতি চলমান আছে, আপনি জানেন। এবং এটাই বাস্তবতা যে অতীতে বিএনপির সাথে জামাত ইসলামের একটি রাজনৈতিক জোট ছিল, সরকারের অংশ ছিল, এবং যুগপৎ আন্দোলনেও বিএনপি এবং জামাতের সাথে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছিল। এটি তো বাস্তবতা, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এখনকার নতুন যে বাস্তবতা, সে বাস্তবতায় তো আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে, জামাত ইসলামও তার রাজনীতি করছে।
এখন যেটি প্রশ্ন, যেটি এর আগেও আপনি আমাকে টকশোতে প্রায় একই রকম কোশ্চেন করেছিলেন এখানে, সেটি হচ্ছে আমি এটা আরো করে যাব আর কি, আমার এটা জানার আগ্রহ এটা খুবই, যে এটা আসলে কি ব্যাপারটা। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, জামাত ইসলামকে তার রাজনৈতিক জোটের অংশ হিসাবে রাখার যে রাজনৈতিক পরিণতি বা রাজনীতির যেই ষড়যন্ত্র অথবা ধরুন বিতর্কের মধ্যে পড়তে হয়েছে গত 17 বছর, তো সেই দায়ভার তো আমরা রাজনৈতিক দল হিসাবে এটি নিতে হয়েছে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, এটি তো মোটামুটি মীমাংসিত বিষয় এবং এটি প্রমাণিত, তারপরেও তো তাকে রাজনীতিক অংশ করতে হয়েছে আমাদেরকে, এবং সে অংশ করতে গিয়ে রাজনীতির যে অবস্থা আমাদেরকে নিতে হয়েছে, অর্থাৎ ধরুন আওয়ামী লীগ অথবা অন্য যে রাজনৈতিক দলগুলো সবসময় যে বিতর্কের মধ্যে বিএনপিকে রেখেছে, এই দায়ভার তো বিএনপি সবসময় নিয়েছে। এখন এই নতুন বাস্তবতায়, অর্থাৎ 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা কিন্তু সেই কথাগুলো বলছি যে অতীত আমরা ওই নেগেটিভ অংশটুকু নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হচ্ছে। এখন আপনি যেটি বলেছেন যে তাহলে কোন অংশটুকু ঠিক, আমি মনে করি যে দুই ধরনের বাস্তবতা ছিল। অর্থাৎ 5ই আগস্টের আগে আমাদের বাস্তবতা ছিল যে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটা গণতান্ত্রিক যাত্রায় আমাদেরকে অগ্রযাত্রা করতে হবে, এবং আমরা মনে করি যে গত 17 বছরের সেই আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা সেই স্বৈরাচারকে পতন করেছি। এখন আমরা এই নতুন বাস্তবতায় আমরা একটি গণতান্ত্রিক যাত্রায় রয়েছি, সেই গণতান্ত্রিক যাত্রায় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে, জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে, এবং সেই নতুন বাস্তবতায় জামাত ইসলাম এখন নতুন বিরোধী দল। সুতরাং নতুন বিরোধী দল হিসেবে আমার এখানে দুইটা প্রশ্ন আছে, যে আপনি জুলাই আন্দোলনের পরে নতুন একটি বাস্তবতার কথা বলছেন, কিন্তু আমরা যখন আপনাদের জামাতে ইসলামের সমালোচনা করতে শুনি তখন কিন্তু জুলাই পূর্ববর্তী সময়টা না, আপনারা 71 সালের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তো 71 সাল তো 2001 সালেও বাস্তব ছিল, তো দুইটা তো মানে 2001 সাল তো 71 সালের আগে না, আপনারা তো 2001 সালেও 71 সালের জামাতের অবস্থান জানতেন, তারপর আপনারা এটা করছেন, তাহলে এটা ভুল স্বীকার করতে অসুবিধা কি? আপনারা দায়ভারের কথা বলেছেন যে রাজনৈতিক, মানে এইটা মোটামুটি প্রমাণিত তারা যুদ্ধ অপরাধী। আপনার তো নিশ্চয়ই মনে থাকবে বিএনপির একজন সিনিয়র নেতাও যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছিল, তাহলে যুদ্ধ অপরাধের দায় কি তাহলে বিএনপিও নিবে? সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছি আমি। না, এখানে তো দুই রকম। একটি হচ্ছে, হ্যাঁ, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধ অপরাধের দায়ে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। একই সাথে জামাত ইসলামের যারা যুদ্ধ অপরাধী তারা আত্মস্বীকৃতি, না, দুইটা দুই রকম না, দুইটি আপনি জানেন যে জামাত ইসলামের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ওনারা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী ছিল, এবং একই সাথে বিএনপির যাকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে অভিযুক্ত করা হয়েছে। সুতরাং দুটি তো দুই রকম। একটি হচ্ছে ওনারা তো স্বীকার করে নিয়েছিলেন যুদ্ধ অপরাধী, আর জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে অভিযুক্ত করে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার মনে হয় যে জনাব নাসির, আপনি যদি আবার একটু মানে পেছন দিকে তাকান, যুদ্ধ অপরাধের দায় ওনারা স্বীকার করেন নাই, কখনো বলেন নাই যে আমি এই মানবতা বিরোধী এই অপরাধের মধ্যে অংশগ্রহণ করেছি। ওনারা বলেছেন যে 71 সালে তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন, পাকিস্তানটা থেকে বাংলাদেশ হোক সেইটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, কিন্তু তারা যুদ্ধ অপরাধ করেছেন এরকম কথা তারা কখনো স্বীকার করেছেন কি? মানে আমি আমার জানা নাই এটা, আপনি মানে এনলাইটেন মি যদি আপনার এটা জানা থাকে। না, আমি সেটা বলছি না, কিন্তু স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামের রাজনৈতিক দল হিসাবে তাদের যে অবস্থান, এবং একই সাথে যাদেরকে জামাত ইসলাম ফাঁসি দিয়েছে তাদের তো একই রাজনৈতিক অবস্থান ছিল, কিন্তু জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী তো সে অবস্থান ছিল না, বা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলও প্রতিষ্ঠা হয়নি। আমি ওই ডিফারেন্স আপনাকে বলতে চাই। ঠিক আছে, আমার মনে হয় জি শেষ করেন আপনি, জি প্লিজ। আচ্ছা, এখন যেটি বাস্তবতা সেটি হচ্ছে রাজনৈতিকভাবে তো মূল্য দিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, অর্থাৎ জামাত ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওইটি ভুল সিদ্ধান্ত ছিল জামাত ইসলামকে একসাথে নেওয়া। না, ভুল শুদ্ধ তো রাজনীতিতে তো হয়ে থাকে, আমরা আবারও বলছি না, দায় নিতে হয়েছে তো জামাত ইসলামীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 4 দলীয় জোটের অংশ ছিল, সে দায়িত্ব নিতে হয়েছে, আমাদেরকে বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। আপনারা কোশ্চেন করেছেন, সেই কোশ্চেনের আনসার তো তখনও দিতে হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাত ইসলাম তখনও যুদ্ধ অপরাধী ছিল, এখনো যুদ্ধ অপরাধী ছিল, কিন্তু তখনকার বাস্তবতায় একটি পরিস্থিতি ছিল যে আমাদেরকে একটি গণতান্ত্রিক যাত্রায় যেতে হবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে নিতে হয়েছে। এখন তো সেই বাস্তবতা নেই, আমি সেটাই বলতে চাচ্ছি। আমি শুধু বলে রাখি, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপির
প্রধান 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 রাজনৈতিক মানে বিএনপি 11 দলীয় জোট করতে পারে, 7 দলীয় জোট করতে পারে, 22 দলীয় জোট করতে পারে, কিন্তু প্রধান রাজনৈতিক সঙ্গী ছিল হচ্ছে জামাত ইসলামী। এটি নিশ্চয়ই আপনি জানেন, বা পরে আমরা এটি নিয়ে আরো আলোচনা করবো। আমি একটু জনাব সার্জিস আলম আপনার কাছে যেতে চাই। জনাব সার্জিস আলম, আবারও মানে আপনার কাছেও জামাত নিয়ে প্রশ্ন। এই যে এনসিপি জামায়াতের সঙ্গে জোট না করলে, আপনি কিছুটা বলেছেন জামাতের সঙ্গে জোট না করলে কি হতো সংসদ নির্বাচনের ফল, মানে সিট সংখ্যা কি কমতো নাকি বাড়তো? এক একজন এক এক রকম কথা বলেন। অনেকে বলেন যে আপনারা যে 6টি সিট পেয়েছেন সেটি জামাত আপনাদের সঙ্গে ছিল বলে, বা জামাতের জোটে আপনারা ছিলেন বলে এটি পেয়েছেন। আমি দেখছিলাম যে আপনারা এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে তাতে যে সমর্থন ঘোষণা করছেন, সেইখানে আপনাদের মনোনীত বা আপনাদের পছন্দের প্রার্থীকেই আপনারা, তার মানে জামাত আপনাদের সঙ্গে নাই, জামাতের মতো প্রার্থীর সমর্থন ঘোষণা করছে, আপনারা আপনাদের মতো করছেন। তো সেই ক্ষেত্রে কি হবে নির্বাচন, আপনারা কিরকম আশা করেন? আপনি আগে সংসদ নির্বাচনটা বলে তারপর যদি স্থানীয় সরকার নির্বাচনে আসেন। জি, জাতীয় সংসদ নির্বাচনে আমার যেটা মনে হয় আসলে যে খুব স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেকটা ওয়ার্ডে যে ভোট সেন্টারগুলো থাকে সেখানে আমাদের পোলিং এজেন্ট দিতে হয়, প্রধান পোলিং এজেন্ট দিতে হয়। যেহেতু পাওয়ার পলিটিক্সের রাজনীতিটা এখনো বাংলাদেশে বিদ্যমান, সেই জায়গায় অন্তত কেন্দ্রের বাইরে আপনার 100 জন 200 জন মানুষ থাকে, যে মানুষেরা আসলে থাকতে হয় যারা ভোটারদেরকে গাইড করেন বা স্লিপ দেয়া হোক, কেন্দ্র দেখানো হোক, স্বেচ্ছাসেবক হিসেবে থাকেন। সো আমাদের আসলে এই 1 বছর সময়ের মধ্যে প্রত্যেকটা যে আসনগুলোতে আমরা নির্বাচন করেছি ওই প্রত্যেকটা সেন্টার কেন্দ্রিক অতদূর পর্যন্ত সাংগঠনিক ভিত্তিটা তৈরি হয় না। আমাদের কয়েকটা আসনে 5 থেকে 10টা আসনে আমরা এই কাজটা মোটামুটি শেষ পর্যায় পর্যন্ত যেতে পেরেছিলাম। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ফাইনালি ভোটের যেটা এখন শেষ করেছি, ভোটের আগেও দেখলাম, ভোটের সময় দেখলাম, পরেও দেখলাম, হয়তো এমন হতে পারতো এককভাবে নির্বাচন করলে 1-2টা আসন জিতলাম, অথবা এমন হতে পারতো যে জিতলাম না, এটারও সম্ভাবনা ছিল। সো এটা 0 থেকে 5 পর্যন্ত হতে পারতো আর কি। তো সেই জায়গা থেকে এটা কনফার্মেশন ছিল না যে জামাতের সাথে নির্বাচন না করলে 3টে 0 থেকে 5 জিতবই। করতে, রাইট? ওকে, হ্যাঁ। তো অপরদিকে হচ্ছে ধরেন এটা বিএনপির সাথে যে জায়গাটাতে আসলে ছিল সমস্যাটা, আমি এটা জাস্ট একটু উল্লেখ করি। প্রথমত হচ্ছে একটা সম্মানজনক শেয়ারিং হতে হবে, আসন শেয়ারিং এর জায়গাটা। তো সেখানে যদি এমন হয় ধরেন এনসিপির 8 থেকে 10 জনকে ন্যাশনালি সবাই চিনে, বিএনপি শুধু তাদেরকেই আসন দিতে চান, তাহলে আমরা তো শুধুমাত্র ওই কয়েকটা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতিটা করলে আমাদের আগামীর জন্য, কিংবা আমাদের সাথে যারা সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে আরো যারা রাজনীতি করেন জাতীয়ভাবে, তাদেরকে যদি আমরা এই সুযোগটা না দিতে পারি, স্থানীয়ভাবে আমার একটা জেলাতে যিনি জেলার সভাপতি হিসেবে ওই জেলাটা গুছিয়ে একটু জানার জন্য সার্জিস, একটু জানার জন্য, জামায়াত আপনাদেরকে 30টা আসনে মানে সমঝোতা হয়েছিল জামাতের সঙ্গে, বা আপনারা একইভাবে, বিএনপি আপনাদের কতটা দিতে চেয়েছিল? না, এটা আসলে কি মানে আমরা যখন এই কথাগুলো, প্রথমত আমি যদি বলি বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, মধ্যম পন্থার রাজনীতি করার চেষ্টা করে, আমরাও একটা ডেমোক্রেটিক পার্টি, মধ্যম পন্থার রাজনীতি করার চেষ্টা করি। সো এমন না যে বিএনপির ডোরটা আমাদের অফ ছিল, বরং বিএনপির সাথেও সমান তালে আলোচনা হচ্ছিল। কিন্তু যখন এই সিটের আলোচনাটা হয় 8টা থেকে 10টার মধ্যে, তখন আমরা মনে করেছি এটা দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য এনসিপি একটা ক্ষতির মুখে পড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মাঠ পর্যায়ের যে সেন্টিমেন্টটা, ওই সেন্টিমেন্টটা নির্বাচনের বেশ আগে থেকে বিএনপির মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মীর বিভিন্ন ধরনের অপকর্ম বলি, চাঁদাবাজি বলি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য, এগুলোর কারণে একটা অ্যান্টি বিএনপি সেন্টিমেন্টের জায়গাটা তৈরি হয়েছিল। আরেকটা বিষয় ছিল যেটা আমরা চিন্তা করছিলাম, যে আপনি দেখবেন বিএনপি যে কয়েকটা আসন ছেড়েছে তাদের জোট সঙ্গীদেরকে, সেখানেও অধিকাংশ জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, এবং বিএনপির যে আসনগুলো ছিল সেখানেও বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, এবং তাদেরকে বহিষ্কার করে সরাসরি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বলার পরও তাদেরকে বসাতে পারেন নাই। তাহলে আমাদের মতো একটা নতুন রাজনৈতিক দলের জামায়াতের ক্ষেত্রে আমি জনাব সারোয়ার তুষারের আসনটার কথা মনে করতে পারি, নরসিংদীতে, দুইটা আসনে আমাদের, যে আবার এদিকে রাজবাড়িতে সম্ভবত কবির আসনেও আমাদের 30টা আসনের মধ্যে 2টা আসনে এরকম হয়েছে। 28টা আসনে আমরা এই সহযোগিতাটা পেয়েছি। এখন আপনি চিন্তা করেন বিএনপির ক্ষেত্রে যদি 8 থেকে 10টা হতো, সেখানে আমরা এই সম্ভাবনাটা আরো বেশি দেখি, অন্তত 5টাতে এমন হতো। তাহলে দিন শেষে আমরা যে কারণে জোট করছি যে আমাদের যেমন রাজপথে আমাদের অংশগ্রহণ লাগবে, সংগঠন দাঁড় করাতে হবে, আমাদের সংসদের প্রতিনিধিত্ব লাগবে, কারণ দিন শেষে সারা দেশের মানুষজন যখন ওই সংসদের দিকে তাকিয়ে থাকে তাদের একজন প্রতিনিধি ওখানে প্রত্যাশা করে। আবার সারা দেশের
এই ক্ষমতা কেন্দ্রিক আমলাতন্ত্রের স্ট্রাকচার বলেন, প্রশাসনের স্ট্রাকচার বলেন, তারা আসলে ক্ষমতার দিকে নুয়ে থাকে। এখন আপনি দেখবেন যে আমার একজন এমপি হয়েছে বিরোধী দলের, তারপরও তিনি ওই আসনের এমপি হওয়ার পরও ইউএনও, ওসি কিংবা ডিসি তার কথা খুব একটা শুনতে চান না, কারণ সেখানে সরকার হচ্ছে বিএনপির। তাহলে বিএনপির সভাপতি কে আছে ওই ইউনিটে, তার কথা শুনে ওই দিকে বেশি ঝুঁকে যায়। আমি শুনেছি যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন আপনাদের কথা ইউএনও সাহেবরা বেশি বেশি শুনতেন, তাই না? মানে আপনাদের অনেক প্রভাব ছিল, ব্যাপারটা কি এরকম? ঠিক আছে, আমি একটু বলি ভাই, না এরকম না। ব্যাপারটা হচ্ছে দিন শেষে প্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তারা ক্ষমতার দিকে ঝুঁকে থাকে। এবং এই ক্ষমতাটা আপনি যদি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা না, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেকে বলার চেষ্টা করে যে জামায়াত শক্তিশালী ছিল, অনেকে বলার চেষ্টা করে যে সমন্বয়করা বা এনসিপিতে যারা ছিল তারা ক্ষমতাশালী ছিল, কিন্তু ব্যাপারটা এরকম করে ওয়ার্ক করে নাই। কারণটা হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই জায়গায় সবচেয়ে বেশি তাদের ম্যান পাওয়ার আছে, তারা সেই ক্ষমতাটা খাটানোর চেষ্টা করেছে। প্রত্যেকটা জায়গায় তাদের দীর্ঘ সময় ধরে রাজনীতি করার কারণে প্রত্যেকটা জায়গায় তাদের প্রতিনিধিত্ব আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশাসন থেকে শুরু করে যারা স্টেক হোল্ডাররা আছে তারা মনে করতো সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো ক্ষমতায় যাবে, সো বিএনপি যদি নাও চাইতো প্রশাসন ওই দিকে ঝুঁকে থাকতো। একজন ডক্টর ইউনূস কিন্তু একজন ডক্টর ইউনূসের কথা, আচ্ছা উনি যেহেতু নাই, আমি আপনার কথাই শুধু বলি। জনাব সার্জিস আলম আজকে কত 2026-এর 16 জুন, তো 2026-এর 16 জুনে সার্জিস আলম যতটুকু ক্ষমতাশালী 2025-এর 16 জুন কি তার চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ছিলেন না? আমি শুনেছি জনাব সার্জিস আলম কোথাও ফোন করলে সেইটি বাস্তবায়িত হইতো খুব দ্রুত। আমি শুনছি, এটা আমার শোনা কথা, আমি জানি না ঠিক। না ভাই, আসলে এরকম অনেক কিছু শোনা যায়। না আপনার কাছে কি মনে হয়? আপনি বলেন যে আপনার কাছে কি মনে হয়? আমি তখনও একদম যেটা খুবই ইমার্জেন্সি একটা জায়গায় প্রয়োজন, একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে, তখনও আমি আমার জায়গা থেকে ওই জায়গায় কথা বলেছি। যদি প্রয়োজন হয় এখনো কথা বলি, তখনও যেরকম আমি রেসপন্সটা পেতাম, আমি খুবই কম জায়গায় কল দেওয়ার চেষ্টা করতাম, কারণ এগুলোকে বিভিন্ন খাতে প্রবাহিত করা হতো এবং আমরা এগুলো অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি, কারণ পূর্বে আমাদের এই রাজনৈতিক অভিজ্ঞতাটা ছিল না। তো এখনো যদি এরকম কোথাও মনে হয় আমরা যোগাযোগ করি প্রশাসনে বা বিভিন্ন জায়গায়, যদি আমাদের দাবিটা ন্যায়সঙ্গত হয় আমরা ওইটুকু পজিটিভ রেসপন্স পাই আমাদের জায়গা থেকে। তবে তখনও এরকম কিছু কর্মকর্তা কর্মচারী ছিল যারা মানে আমাদের অনেক কিছুকে হয়তো পজিটিভলি নিত না, হয়তো বা তার সাথে একটা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বা কিছু ছিল এমন হতে পারে, বা এমন অনেকেই আছে যাদের সাথে হয়তো আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, দলীয় পার্থক্য থাকতে পারে, এমন কিছু মানুষ তখনও ছিল, এখনো আছে। আর স্থানীয় নির্বাচনে আপনি যেটা বললেন, স্থানীয় সরকার নির্বাচন, আমি স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু নতুন একটা বিষয় আসতেছে, আপনার একটু করার জন্য আমাদের একজন দর্শক, ওনার নাম সায়েম খান, উনি বলছেন যে খালেদ ভাই আপনি ফুটবল খেলার কোন দলকে পছন্দ করেন, নাকি সাংবাদিকরা কোনো দলে পছন্দ করে না? যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে সেহেতু আমি প্রশ্নটা নিলাম। আমি একটু বলে রাখি যে আমি আসলে লাতিন আমেরিকার বা যেটা দক্ষিণ আমেরিকা বলে সেই ফুটবলের খুব ভক্ত, সেজন্য ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে আমার প্রিয় দল। অন্যদিকে আফ্রিকার খেলাও, মানে ইউরোপ ছাড়া, মানে আমার বিপক্ষ দল হচ্ছে ইউরোপ, তো সেইটা আমি একটু বলে রাখলাম যে আমার সমর্থনের জায়গা থেকে। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছিলেন সার্জিস আলম, দুঃখিত আমি মাঝখানে কথা বলার জন্য। ভাই আমি এখানে এবার একটা জিনিস একটু অ্যাড করি। আপনিও এখানে আজকে সুবিধাবাদী একটা অবস্থান নিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আজকে সুবিধাবাদী অবস্থান নিছেন। উনি ব্রাজিল আর্জেন্টিনা কোনোটাতেই যান নাই, উনি আজকে ইংল্যান্ডের পক্ষ নিছেন, না হলে উনার সকল শুভাকাঙ্ক্ষী দুই ভাগে বিভক্ত হয়ে যাইতো, এক ভাগ অনেক ফেভার পাইতো, এক ভাগ পিছনে পড়ে যাইতো। আমি একটা কথা বলি, সেইটা হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া বা ভেনেজুয়েলা, মানে এই দেশগুলির খেলা দেখে আমরা ফুটবল খেলাকে ভালোবাসি। আসলে ঘটনা হচ্ছে 82-86 সালের আগ পর্যন্ত এটা সুবিধাবাদী অবস্থান না ভাই। আপনি আর্জেন্টিনা সাপোর্টার আমি জানি, আপনি আর্জেন্টিনা সাপোর্টার আমি জানি, নাসিরও আর্জেন্টিনা সাপোর্টার। এটা পৃথিবী দুই ভাগ হওয়ার জন্য না। আমি মনে করি ব্রাজিল আর আর্জেন্টিনার যে দ্বন্দ্ব আমাদের দেশে সেইটাই ফেক, সেইটাই হওয়ার কথা না। কারণ খেলাই হয় হচ্ছে ইউরোপ বনাম, মানে আমি ওইভাবে দেখি আর কি। যাই হোক, আপনাদের এটা থাকতে পারে আপনাদের মতামত। আর আর্জেন্টিনা ব্রাজিল কেউই চ্যাম্পিয়ন হইলে আমার কোনো সুবিধা পাওয়ার কোনো চান্স নাই। যাই হোক, আপনি যদি স্থানীয় সরকার নির্বাচনের কথাটা একটু বলেন। আমরা স্থানীয় সরকারে যদি আসি, আসলে আমরা এখন একটা সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে ফাংশন করছি।
তো সেই জায়গা থেকে আসলে আমাদের অনেকের এই প্রশ্নটা ছিল যে স্থানীয়ভাবে আমরা একসাথে জাতীয় নির্বাচনের মতো নির্বাচন করব কিনা, কিন্তু আমরা যখন যে খুব স্বাভাবিকভাবে আমাদের জোটের বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তাদের ইচ্ছাটা হলো তারা এককভাবে এই নির্বাচনটা করতে চায়, এবং আমাদের মনে হয়েছে যে আমরাও এই নির্বাচনটা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এককভাবে করতে চাই। কারণটা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা যেমন যেই 30টা আসনে জাতীয় নির্বাচন করেছি শাপলাকলি প্রতীকে, সেখানে ওয়ার্ড পর্যন্ত এনসিপির একটা ভিত্তি তৈরি হয়েছে। সো আমরা স্থানীয় নির্বাচনও যদি এককভাবে এই নির্বাচনটা করতে পারি, আমরা হয়তো খুব বেশি জায়গায় জিততে পারবো না, কিন্তু ওই জায়গায় আমাদের একটা সমর্থক, শুভাকাঙ্ক্ষী কিংবা ভোট বেস তৈরি হবে, অন্তত একটা সাংগঠনিক কাঠামো তৈরি হবে। আমার একটু জানার ইচ্ছা, যেহেতু আপনি মুখ্য সংগঠক একটা বড় জায়গার, আপনার কাছে ভাই আমাকে একটু ভাই একটা জিনিস বলি, কিছু মনে করে না, আমাকে হচ্ছে জনাব সার্জিস বললে ভালো হবে, আলম শুনলে সালামের কথা মাথায় চলে আসে। না মানে লাস্ট নেমটার সাথে জনাব করতে হয় তো সেই জন্য আমি এটা বলছিলাম আর কি। আমার অসুবিধা নাই, আপনি আমাকে অনুমতি দিলে আপনাকে সার্জিস বলেও ডাকতে পারি আমি, মানে আপনি যদি কিছু মনে না করেন। তো সার্জিস, যে জিনিসটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম যে আপনি মাঠ পর্যায়ে যখন বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলি খুব হিটেড হয়, আপনি জানেন বা এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা, তো সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর সাথে আপনাদের যে জোটটা এখন সংসদে বা যেটাকে আপনারা নির্বাচনী জোট বলছেন, সেইটা কোনোভাবে হ্যাম্পার্ড হতে পারে? কারণ আপনাদের হয়তো আপনাকেই হয়তো সেখানে গিয়ে কোনো একটা অঞ্চলে আপনাকে হয়তো জামাত ইসলামের বিপক্ষে কিছু একটা বলতে হইতে পারে, আমি জানি না, মানে এইটা আপনারা চিন্তা করেছেন? জি, এটা একদমই স্বাভাবিক এবং এটা আমরা চিন্তাও করেছি। এই জায়গা থেকে আসলে জোটের যে বন্ডিংটা কিংবা হচ্ছে যেভাবে পারফর্ম করার জায়গাটা, আমি এটা মনে করি আপাত দৃষ্টিতে কিছুটা ওইখানে নির্বাচন চলাকালীন সময় ডিস্টেন্স ক্রিয়েট হবে। কারণ দিন শেষে মাঠ পর্যায়ের এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা মাঠ পর্যায়ে নির্বাচনী এনভায়রনমেন্টটাতে আপনি দেখেন, যখনই দক্ষিণে সাদিক কায়েমের নাম আসলো, আসিফ মাহমুদের যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী, সাদিক কায়েমের যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়া একটা ফাইট শুরু হলো আর কি, আসার সাথে সাথে। কিন্তু ধরেন বিএনপির যিনি প্রার্থী হতে যাবেন তার সাথে কিন্তু এটা হয় নাই। সো ওই জায়গা থেকে স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় হয়তো কিছুটা এই জায়গায় একটা ডিস্টেন্স আসতে পারে, কিন্তু দিন শেষে রাজনৈতিক জোটটা আবার দেশের স্বার্থে, সংসদের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ। কারণ মানে আপনারা যে অবস্থায় বিরোধী দল আছে, দুইটাকে আলাদা আলাদা করতে পারবেন, মানে ক্লাব ফুটবল আর বিশ্বকাপ ফুটবলের মতো যেরকম আমরা করার চেষ্টা করব আমরা, তবে এটাতে কতটুকু সফল হবে এটা সময়ই বলে দিবে। তবে এখনো যেহেতু স্থানীয় নির্বাচন অন্তত আরো 6 মাস আছে, আমরা যেটা বুঝতে পারছি আমাদের স্থানীয় সরকারের যিনি মন্ত্রী আছেন, আমাদের মহাসচিব, তার কথায়, তাহলে সময়ের সাথে সাথে আরো বোঝা যাবে নির্বাচনের 1 মাস 2 মাস আগে গিয়ে যে এখানে তো কয়েকটা লেয়ার, সিটি কর্পোরেশন আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, ইউনিয়ন, ওয়ার্ড আছে। সো এমনও হতে পারে 2-1টা লেয়ারে জোটগতভাবে হলো, যেটা করা সম্ভব, যেটা বড় আকারে, এমন হতে পারে বাকিগুলো এককভাবে হলো, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। ওকে, আপনারা এককভাবে প্রস্তুতি নিয়ে আগাচ্ছেন, কিন্তু সেটি পরে আবার কিছুটা পরিবর্তনও হতে পারে। যেমন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমে আপনাদের মনে হয়েছিল যে আপনারা এককভাবে নির্বাচন করবেন, পরে আবার সেটা ভিন্ন বাস্তবতা ভিন্ন হয়েছে, সেটি নিয়েও আমরা আসলে নিশ্চয়ই পরে শুনবো। আমি একটু জনাব নাসির আপনার কাছে আসতে চাই যে জনাব নাসির, আপনার পেশা কি, মানে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? এখন হচ্ছে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। জি। এর বাইরে হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয়ে ভাবছি, এখনো ব্যবসা করছি না, তবে দায়িত্বের পরে আমি ব্যবসা বাণিজ্যতে যাবো ইনশাআল্লাহ। আপনার কি কোনো ডিপেন্ডেন্ট আছেন, বা আপনার মানে আমাকে অনেকেই মনে করেন যে আমি এই প্রশ্নগুলি করি এটা ঠিক, কিন্তু আমি দেখছি যে যারা পাবলিক মানে পলিটিক্স করেন, যারা সামনে আসেন, তাদের এই প্রশ্নটা করা উচিত, আমাদের সবার জানার অধিকার আছে। মানে আপনার কোনো ডিপেন্ডেন্ট কি আছেন, বা আপনার যে ব্যয় সেগুলি কি আপনি পরিবার থেকে নেন, মানে আপনার মানে আপনি কি কোনো অর্থনৈতিকভাবে কোনো কিছুর সাথে জড়িত? না, অর্থনীতির সাথে কোনোভাবে জড়িত না। প্রথমত হচ্ছে আমি তো দীর্ঘদিন ধরে ছাত্র দলের রাজনীতি করছি, আপনি জানেন যে প্রায় 15-16 বছর। তো প্রায় আমাদের দায়িত্ব শেষ এখন আসলে। তো ধরেন শুরুর দিকে হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে যখন আমরা রাজনীতি করতাম, তখন রাজনীতি, টিউশনি এগুলো করতাম। পরিবারের একটি অংশ, যেমন আমার রাজনীতির একটি অংশ আমার পরিবার, আমার চাচা উনি দিয়ে থাকতেন।
এরপরে যখন একটু বড় হয়েছি, সংগঠনের দায়িত্ব পেয়েছি, তখন ধীরে ধীরে যারা সংগঠনের পূর্বে দায়িত্ব পালন করেছেন তাদের একটি অংশ আমাদেরকে সহযোগিতা করেছেন। এখনো বেশিরভাগ অংশ আসলে আমাদের এইভাবে চলে আসছে, পরিবারের একটি অংশ, এবং সংগঠনের যারা পূর্বে দায়িত্ব পালন করেছে তাদের থেকে ব্যক্তিগতভাবে নিয়ে আমাদের মানে ব্যক্তিগত ব্যয়টা এইভাবে নির্বাহ করা হচ্ছে। ওকে, মে আই আস্ক যে আপনি কি এখনো ছাত্র, মানে আপনি মানে পড়াশোনার সঙ্গে আছেন কিনা? আচ্ছা, এটি আমি একদম পরিষ্কার করছি, এর আগেও আপনি এই হ্যাঁ, আপনার কোশ্চেনটি কাছে প্রশ্ন কমন পড়ে যাচ্ছে, আগেও একই প্রশ্ন কমন পড়ে না, না না, এর আগেও অনেক জি সংগঠনের জি শীর্ষ নেতাদেরকে এটি করেছেন। আমি বাংলাদেশে যে কটি ছাত্র সংগঠন রয়েছে, জি আমি আমারটা বলছি, জি আমরা কেউ নিয়মিত শিক্ষার্থী নয়। ওকে, মানে নিয়মিত শিক্ষার্থী যে অর্থে বলে থাকে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমে যাওয়া অনার্সের অর্থে আর কি, জি জি যাওয়া, জি মানে 4 বছর অনার্স, 6 বছর এবং 1 বছরের মাস্টার্স, আরো 1 বছর, হুম মানে এই 8 বছরের যে নিয়মিত শিক্ষার যে সংজ্ঞা, এই হুম সংজ্ঞায় বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের কোন শীর্ষ নেতা না পড়েন না। ভাই, আমি আমি একটা জিনিস আমি শুধু অ্যাড করি, এটা জনাব এনসিপির যে জনাব ছাত্র আলম উনি শেষ সংগঠন। করুক, আমি না, একটু আমি ও একটু ঠিক বলি, আছে ভাই, সরি আমি সরি, একটু বলি, ঠিক জনাব আছে। আমি নাসির, একটু জি বলি। বলেন। হ্যাঁ, এনসিপি ছাত্র সংগঠন ছাড়া, কারণ তারা সদ্য ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছেন না ঠিক গত আছে, 2 ঠিক বছর আছে, ধরে। তাহলে আপনি বলতেছেন আমি যে আমি আপনি বৃহত্তর বলতেছেন এর যে বাইরে এর বাইরে বলতেছেন যে আপনাদের, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে, বাংলাদেশের বেশিরভাগ কি এনসিপি ছাত্র সংগঠন ছাড়া আচ্ছা কোন ছাত্র সংগঠনের শীর্ষ কোন নেতা রেগুলার যে স্টুডেন্ট নিয়মিত হওয়া, শিক্ষার্থী যে সংজ্ঞা আমরা বলে থাকি সেই হ্যাঁ সংজ্ঞায় পড়ে না। ওকে, তবে আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি এখন জাপানিজ স্টাডির শিক্ষার্থী, এরকম করে বাংলাদেশের অনেক শীর্ষ সংগঠনের শীর্ষ নেতারা যেভাবে শিক্ষার্থী, আমরা ঠিক সেভাবে শিক্ষার্থী। আপনি ডোন্ট টেক ইট পার্সোনালি, আমি জাস্ট জানতে চাইতেছি যে আপনি যদি নিয়মিতভাবে এই ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট না হতেন তাহলে আপনার পড়ালেখা কবে শেষ হতো, মানে এইটা আপনি 15, 16, 17 সালে। 15-16 সাল, মানে আরো 10 বছর আগে। তো আপনাদের সর্বশেষ কাউন্সিল কবে হয়েছিল, মানে মানে এইটি সর্বশেষ কাউন্সিল কবে হয়েছিল, সামনেরটি কবে? এটি হচ্ছে আমাদের সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2019 সালে, ভোটের মাধ্যমে কাউন্সিল হয়েছিল। এরপরও আমাদের আরো 3টি কমিটি হয়েছিল, সেগুলো ভোটের মাধ্যমে হয়নি, সেগুলো স্বাভাবিক যে কমিটি প্রকাশ করা হয় সেটির মাধ্যমে হয়েছিল। আমাদের এই কমিটিটি 2024 সালের 1 মার্চ প্রকাশিত হয়েছে, যখন আওয়ামী লীগ সরকার ছিল, অর্থাৎ নির্বাচনের পরবর্তী সময়ে। এখন 2 বছর 3 মাস চলমান আছে, আমাদের মেয়াদ শেষ, যে কোনো সময় আমাদের নতুন কমিটি হবে, তারপরে নতুনরা দায়িত্ব পালন করবে। এবং আপনি যেটি আসলে বলতে চাইছেন সেটি হচ্ছে, গত 17 বছরে আপনি জানেন যে একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, শক্তিশালী একটি গণতান্ত্রিক না সেটি যাত্রা ঠিকই আছে, বাংলাদেশে নিয়ে সেটি যাওয়ার ঠিক জন্য আছে, না আমি এটি বলতে বাংলাদেশ চাইছি না। জাতীয়তাবাদী আপনাদের দলের আপনাদের সামনে কাউন্সিলটি খুব, নিয়মতান্ত্রিকভাবে কমিটিগুলো, সামনে কাউন্সিলটি খুব শীঘ্রই হবে, তাই তো? কমিটিগুলো, হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে কমিটি হয়নি, সেজন্য আমাদের আসলে ছাত্র দলের শীর্ষ নেতাদের স্বাভাবিক বয়সের থেকে একটু বেশি বয়স হয়েছে, এটি সত্য। তবে এখন যেহেতু একটি স্বাভাবিক সময়, ইনশাল্লাহ এই বয়সটি কমে আসবে এবং মোটামুটি নিয়মিত শিক্ষার্থীরাই সংগঠনে হয়তো দায়িত্ব নেবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সার্জিস আলম, আপনি কিছু একটা বলতে চাইছিলেন, আপনি কি সংক্ষেপে একটু বলবেন যে মানে আপনি কি বলতে চাইছিলেন? তাহলে আমি প্রশ্নটি আপনার প্রশ্নটি না, এটা নাসির ভাই বলে দিয়েছে অলরেডি। আমাদের এনসিপি আপনাদের ছাত্র ছাত্র সংগঠন, সংগঠনের কথা। জাতীয় ছাত্র শক্তির জি, জি। কেন্দ্রীয় কমিটির যারা 2 জন রয়েছেন, দায়িত্ব পালন করছেন সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে, তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর রানিং স্টুডেন্ট। ওকে, জনাব সার্জিস আলম, আমি জনাব সার্জিস আমাকে আলম, শোনাতে চাই, আমি একটু অ্যাড করতে চাই শুধু এই কথার বাইরে। জি বলেন। মানে খুব জরুরি কি আপনার কানেকশনটা, আপনার ভিডিওটা চলে গেছে, আপনি ভিডিওটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন, ততক্ষণ আমি জনাব সার্জিস আলমের সাথে একটু কথা বলি। তো জনাব সার্জিস আলম, আপনি কি করেন, মানে যদি আমি পেশাগতভাবে জানতে চাই যে মানে আপনি আচ্ছা, জীবিকার জন্য আপনি না কি করেন? জি জি, আমার আসলে নির্বাচনের পর থেকে এটা আমার নিজেরই একটা চিন্তার গুরুত্বপূর্ণ জায়গা ছিল। পরবর্তীতে আমি কয়েকটা জায়গাকে নিয়েছি এবং ছোট ছোট ভাবে একদম রুটিন বেসিসে এই প্রত্যেকটা জায়গায় একটু মেনটেন করার চেষ্টা করছি। প্রথমত আমি নির্বাচনের পরপরই আমি আসলে আমার সকল সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, আমি প্রত্যেকটা জায়গায় মনিটাইজেশন অন করেছি। এখান থেকে আমি একটা ভালো হচ্ছে কি বলবো অর্থ আসে, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি প্রত্যেক মাসে
10টা একদম নিয়ম করে টকশোতে যাই, সেটার জন্য একটা ভালো অনারিয়াম পাই, যেমন আজকে আপনার এটার জন্য তো আমি একটা অনারিয়াম পেয়েছি। শিওর শিওর। এরপরে আমি আমার হচ্ছে আরেকটা কাজ করেছি, যেটা আমাদের হচ্ছে আমার বাসা একদমই গ্রামে, তো আমাদের একটু জমি জায়গা আছে। তো সেই জায়গাটাতে আমি, আমার আব্বু, আমার চাচ্চু মিলে আমরা হচ্ছে একটা এগ্রো ফার্ম করতেছি। তো ওইটা থেকে এখনো প্রতি মাসে হচ্ছে আমাদের অলরেডি ছোট পরিসরে আসতেছে, বাট আসতেছে আমাদের একটু আর কি রেভিনিউ। তো এরকম করে ছোট ছোট একটু মানে ইনকাম সোর্স ক্রিয়েট করার চেষ্টা করতেছি, এবং এটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করতেছি, যেন নিজেও একটা সচ্ছল এবং ট্রান্সপারেন্ট একটা উপার্জনের মধ্য দিয়ে যেতে পারি। ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়াটা জরুরি এখন, কারণ আসলে এতদিন হয়তো আমি কোনো একটা যদি চাকরির পড়াশোনায় থাকতাম, হয়তো গভর্নমেন্ট কোনো একটা ভালো জবে থাকতাম, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যেত। কিন্তু মাঝখান দিয়ে যেটা হয়েছিল যে এত কেন্দ্রিক, এত ব্যস্ততার মাঝে আমার যে ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, ওইটা মাথায় নেওয়ার সুযোগ হয় নাই। তো সামগ্রিকভাবে চেষ্টাটা করছি। আর আরেকটা জিনিস, আমি যদি মাঝখানে একটু আপনাকে থামাতে, আপনি বলতেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি এগুলি মনিটাইজ করতেছেন, যে আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেগুলো আছে, টুইটারের হ্যান্ডেল থেকে শুরু করে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে মানে যেগুলি প্রত্যেকটাই আপনি আসলে ফেসবুক, ইউটিউব প্রত্যেকটাই আপনি মনিটাইজেশন করতেছেন। টকশো থেকেও টাকা আর কথা আপনি চিন্তা করছেন বা পেয়েছেন আপনি বলছেন। তো আপনি এগ্রো ফার্ম থেকেও কিছু টাকা আপনি পাবেন এরকম আপনি আশা করছেন। তো আপনি কি আপনার কেরিয়ার হিসাবে, যেটাকে আমরা কেরিয়ার বলি, বা মানে কিভাবে আয় করবেন, কিভাবে কি করবেন, সেটা কি কোনো কিছু ঠিক করেছেন যে আপনি চাকরি করবেন কিনা? যেটা আপনি বলছিলেন যে আপনি কি কোনো চাকরি চাচ্ছেন, চাকরি করবেন, বা আপনার কোনো চাকরি? আমি আসলে নির্বাচনের পরে আরেকটা কাজ শুরু করেছি। এটা আসলে আমি এমনি বলতে চাই নাই, কিন্তু হচ্ছে আমি, যেহেতু আপনি বললেন, আমি আইন পড়াশোনা শুরু করেছি। আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে আমি ভালো করতে পারবো আইন পেশায়, এবং ওইটা আমি মনে করি উপার্জনের জন্য একটা ভালো জায়গা। আমার মনে হয় যে ভালো সিদ্ধান্ত হয়েছে, কাজে লাগবে। হ্যাঁ, ভালো সিদ্ধান্ত হয়েছে সেইটি। আচ্ছা, এমনিতে আপনারা দল থেকে কোনো টাকা নেন না, না? যেমন মনে করেন যে দলের জন্য যেহেতু আপনারা এতটা সময় দিচ্ছেন, এত জায়গায় সফর করতেছেন, দল থেকে আপনারা কোনো টাকা নেন না? না না, এরকম না। আসলে আসলে সত্যি কথা বলতে কি, এখন এনসিপির এই স্টার্টিং টাইমটাতে এমন একটা টাইম, ধরেন আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আমি ধরেন 4টা জেলা সফর করলাম, আমার একটা গাড়ি যদি আমি ভাড়া নিয়েও যাই, এবং ওইটাতে তেল খরচ থেকে শুরু করে ঘুরে আসতে ধরেন আমার 30,000 টাকা খরচ হলো, দেখা গেল যে ওইখানে আমারই 5-10 হাজার টাকা অ্যাড করতে হয় আমার জায়গা থেকে। মানে এইরকম করে যে যার জায়গা থেকে বরং অ্যাড করার মধ্য দিয়ে এখন যাচ্ছে। কোনো ব্যক্তিকে পার্টি দিবে ওইটুকু ফান্ড এনসিপির তো নাই, বরং এখানে আসলে আমরা ইভেন বড় কোনো প্রোগ্রাম যখনই করা হয় তখনই আমাদের খুব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। আচ্ছা, আমি জানি না, মানে ওই প্রশ্নটা কিভাবে করি, যে আপনি খুব আলোচিত হয়েছিলেন যে আপনি 150 গাড়ি নিয়ে একটি শোডাউন করেছিলেন, এবং সেই ক্ষেত্রে কি এই টাকাগুলি কি অন্য মানুষ দিয়েছে, মানে অন্য মানুষ দিয়েছিল, আপনার পকেট থেকে দিতে হয়েছিল? মানে আপনি তো তারপর আপনি ইলেকশন করেছেন, তাহলে আপনার তো অনেকগুলি টাকা আসলে ব্যয় হয়েছে। মানে এটা দিয়ে কি আপনি লোনের মধ্যে আছেন? কারণ আপনাকে অনেক ধরনের শোডাউন শো অফই করতে হয়েছে সেই সময় আপনি যেহেতু, তো সেটার মধ্যে কি আপনি লোনে আছেন, জমি বিক্রি করেছেন, কি মানে কি করেছেন আসলে? মানে এটা আসলে ভাই, আমি যখন হচ্ছে তখন বাসায় যাই, এটা আমার কাছে এখন মনে হয় আর কি, আমি যদি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আগে যেতাম তাহলে হয়তো আমার প্রসেস ওটা হতো না, অন্য একটা হতো। কিন্তু ওইখানে আমাদের ওই দিন আসলে একটা ইফতার পার্টি ছিল, এবং আমার পার্টি তৈরি হওয়ার পরে, অভ্যুত্থানের পরে আমি প্রথম তখন বাড়িতে গিয়েছিলাম, আমার গ্রামের বাড়িতে। তো পুরো রংপুর বিভাগের যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আমার 5 উপজেলার, এমনকি সবাই তো এটা ভেবে নিয়েছিল পার্টি হয়েছে আমি নির্বাচন করব। সো আমার আসনের অনেক শুভাকাঙ্ক্ষী মিলে প্রায় 100টার মতো গাড়ি ছিল, যেগুলোকে মিডিয়া বিভিন্নভাবে বাড়িয়েছে। যাই হোক, তো নর্মালি হচ্ছে ওইখানে 100টা গাড়ির মধ্যে আমার ভাড়া দিতে হয়েছিল 20টা গাড়ির মতো, যেগুলো হচ্ছে আমরা ঠিক করেছিলাম। বাকিগুলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন,
তারপরে বিভিন্ন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের এনসিপি নেতাকর্মী আছে তারা তাদের মতো করে ম্যানেজ করে নিয়ে এসেছিল। প্রত্যেকটা মাইক্রো মানে ওটাতে একটা জেলার আমার পঞ্চগড় জেলার এক প্রান্তে এসেছিল, আমার উপজেলা পর্যন্ত গিয়েছিলাম, তো একটা মাইক্রো ভাড়া ছিল 5,000 করে। তো এটা আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম, আমার মাইক্রো ভাড়া দিতে হয়েছিল 1 লাখের মতো, আর ইফতারটাতে আমাদের খরচ হয়েছিল প্রায় 1 লাখের মতো। ওকে, গ্রামের ইফতার যেরকম, না এইটা আপনি বলছিলেন, এইটা আপনি বলছিলেন যে আপনি একটু যদি দ্রুত শেষ করেন, কারণ আমি শেষ করি। তো ওইটা আসলে ছিল টোটালি ওই খরচটা পারিবারিক ভাবে। আর আপনি নির্বাচনে যেটা বললেন, নির্বাচনে আসলে সত্যি কথা বলতে আমার নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি। 1 থেকে 4 ফেব্রুয়ারি আমি আমার ইউনিয়ন এবং ওয়ার্ডের যারা নেতাকর্মী ছিল তাদের একটা ওই চা খরচ হয়, তারা ওই নাসির ভাই বলতে পারবে, আপনিও দেখেছেন যে তারা একটা ওই ছোট করে প্রত্যেক ইউনিয়নে একটা অফিস বানায়, কাপড় দিয়ে ওইখানে চা খায়, ওই চায়ের বিল হয়। তো আমি এটা দিতে পারি নাই দেখে আমার প্রচারণায় আমি ওই টাইমে বিশাল একটা ঘাটতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, মানে প্রচারণাটা পিছায় গেছিল। তো পরবর্তীতে আমি কিছু পারিবারিকভাবে ম্যানেজ করি, কিছু শুভাকাঙ্ক্ষীকে আমি মেসেজ দেই যে আমার তো 5 বছর একটা নির্বাচন, আমাকে এখানে একটু হেল্প করলে ভালো হতো, এরকমের মধ্য দিয়ে গিয়েছি। এবং আমার কাছে মনে হয় আমার অপোজিশনের প্রার্থী যত খরচ করেছে আমি তার 5 ভাগের 1 ভাগও করতে পারি নাই। এবং তারপরও সর্বশেষ 2 দিনে একটা বড় খরচ হয় নির্বাচনে, ওইটার জন্য আমার বেশ ভালো একটা ঋণ করতে হয়েছে, যেটা আমার শোধ করতে অন্তত 2 বছর লাগবে। ওকে, আমি শুধু মানে ওই লেজের প্রশ্নটা করি আর কি, যেসব শুভাকাঙ্ক্ষীরা আপনাকে 80টার মতো গাড়ি জোগাড় করে দিয়েছিলেন একদম হঠাৎ করে, সেই শুভাকাঙ্ক্ষীরা কি এখনো আসেন? মানে আমি আপনাকে বলি যে ওই সময় তো আসলে এনসিপি হয় নাই, যারা আপনাকে গাড়ি দিয়ে হয়েছিল ভাই, এনসিপি হওয়ার পরে গিয়েছিল। এনসিপি হওয়ার পরের ঘটনা এটা, তাই না? মানে 27 ফেব্রুয়ারি 2025-এর পরের ঘটনা এটা। জি, এটা আমি এপ্রিলে গিয়েছিলাম। সরি মাই ব্যাড। তো ওরা কি এখনো আপনার শুভাকাঙ্ক্ষী আছেন? মানে তারা কি, মানে আপনি ভাই, আমি জাস্ট আপনাকে একটা एग्जांपल দেই। কেন আমি এই কথা বললাম, আমি আপনাকে শেয়ার করি। আপনার ঠিক আছে ভাই, আমি আপনাকে শেয়ার করি। আমি জনাব হাসনাত আব্দুল্লাহ বর্তমান এমপি, তাকে বলতে চেয়েছিলাম যে আপনি তো এখন এত গাড়ি চড়েন, তো উনি আমাকে জানতে চেয়েছিলেন যে আপনি জার্মানিতে এখানে কি গাড়ি চড়েন, জার্মানিতে কি গাড়ি চড়েন, এবং উনি আমাকে বলেছিলেন যে 1000 খালেদ মহিউদ্দিন আছে বা হাজার বা শয়ে খালেদ মহিউদ্দিন আছে যারা গাড়ি দিবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাই যে এই যে 80টি গাড়ি যে আপনার, তারা কি এখনো আপনার সেরকমই শুভাকাঙ্ক্ষী কিনা? আপনি চাইলে ভাই এর চেয়েও মানে বেড়েছে এটা। যদি আমি বলি আপনাকে, আমার 80টা গাড়িতে মানুষ আসতে পারে 10 জন করে, মাইক্রোগুলাতে 800 জন। আমি পঞ্চগড় আমার শুধু এক আসনে ভোট পেয়েছি 1,68,000। আমি আপনাকে বলেছি যে শুধু আমার আসন না, আমার জেলা না, পুরো রংপুরের যারা এনসিপির ওই মুহূর্তে করতে আগ্রহী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে হয়তো আমি আমার জায়গা থেকে এটা এখন ফিল করতে পারি না, কিন্তু আপনিও আপনার জায়গা থেকে হয়তো এই জিনিসটাকে ফিল করতে পারবেন না, কিন্তু তাদের যে একটা ক্রেজিনেস ছিল, যে একটা অভ্যুত্থান হয়েছে, সেখানে সামনের সারিতে তাদের একজন বন্ধু আছে, তাদের একজন আত্মীয় আছে। তো আমি মনে করি যে 1,68,000 হয়েছে 800 থেকে, এই সংখ্যাটা এখন আরো অনেক বেশি। যারা গাড়িতে চড়ে এসেছে তারাই তো শুধু আপনার ভোটার নন, অনেকেই থাকতে পারেন মাঠে ময়দানে, অনেকেই জড়ো হয়েছিলেন শুধু যারা গাড়িতে। ওই হিসাবটার তুলনায় একটু ওই হিসাবটার তুলনায় একটু স্ট্যাটিস্টিক্যাল জার্গন হলো, কারণ হচ্ছে যে না যাবে ভাই, কারণ 1,68,000-এর আর যদি 800 কম্পেয়ার করি, হয়তো 180 ভাগের 1 ভাগ এসেছে। আপনার আপনি মানে যেই উপসংহারে আসতে চাইছিলাম যে আপনার শুভাকাঙ্ক্ষীরা বা আপনাকে যারা সমর্থন করছে তাদের সংখ্যা আসলে ওই সময়টার চেয়ে এখন একটু বেশিই হবে, কম হবে না, বেশি আছে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আমি আরো এইসব ব্যাপারে আরেকটু পরে, মানে দলের ব্যাপারে আরেকটু পরে প্রশ্ন করব। আমি একটু আসতে চাই জনাব নাসির আপনার কাছে। জনাব নাসির, আপনি কিছু একটা বলতে চাইছিলেন, সেটি একটু যদি বলতেন এখন। না, ওই যে জনাব সার্জিস যেটি বললেন যে শুধুমাত্র তাদের রাজনৈতিক ছাত্র সংগঠন, শুধু নিয়মিত শিক্ষার্থী, এটি আসলে এখনই কনক্লুশন করার কোনো মানে সিচুয়েশনে আসলে আমরা আসিনি, কারণ 2025 সালের অক্টোবর মাসে তাদের ছাত্র সংগঠন গঠিত হয়েছে, 1 বছর কিছু সময় হয়েছে। এখনকার কথাই তো আমরা এখন বলবো, তাই না? না, সুতরাং ভবিষ্যতের কথা আমরা কেউই জানি না। ভবিষ্যতে এমন হইতে পারে যে বিএনপিতে 24-এর উপরে গেলেই আর কেউ ছাত্রদল থাকতে পারবে না, মানে হইতেও তো পারে। না, হতে পারে। হ্যাঁ, সেজন্য এখন তো সার্জিসের পক্ষে তো ভবিষ্যৎ বলা সম্ভব না, তাই না? ও তো এখনকার কথাই বলছে। না, সেটা ঠিক আছে। আমি বলার চেষ্টা করছিলাম যে যেহেতু 1 বছর
ছাত্র সংগঠনের মাত্র বয়স, সুতরাং তাদের পক্ষে নিয়মিত শিক্ষার্থীদের করা অনেক বেশি সহজ হয়েছে, জি। যেটি বাকি ছাত্র সংগঠনগুলোর পক্ষে করা সহজ হয় না না আমরা সেটি কিন্তু বলার চেষ্টা করেছিলাম। আমরা কিন্তু জনাব নাসির, আমি পার্সোনালি কিন্তু বাস্তবতার নিয়ে প্রশ্ন করি নাই। আপনি ছাত্রদলের নেতা 12, 13, 15 বছর আছেন, সেটা আরো 15 বছর আপনি থাকেন। আপনি থাকলে আমার সুবিধাই, অসুবিধা না। আমি নাসির ফোন করে বলতে পারবো যে নাসির এই কাজটা করেন না, আমার এটা উপকার করেন না। আপনি যেহেতু আমাকে তো সেইটা আমার কোনো প্রবলেম না। আমি প্রক্রিয়াটা জানতে চাইছিলাম। আচ্ছা, যখন এই প্রসঙ্গটা উঠলই, তাহলে একটু আপনার কাছে একটু জানতে চাই যে এই ছাত্র দলটার মানে আমার একটা টাকা পয়সা নিয়ে খুব জানার আগ্রহ, বুঝছেন ভাই, মানে এইটা আমার একটা খুবই জানার আগ্রহ। এই ছাত্রদল কেমনে চলে, মানে এটার টাকাটা কোত্থেকে আসে? আমি এই প্রশ্নটা এনসিপির একজন শীর্ষ বা কেন্দ্রীয় নেতা তিনি আমাকে বলেছিলেন, এটা আমি আজকে জনাব সার্জিসকেও জানতে চাইবো যে এনসিপি কিভাবে চলে সেইটা উনি আমাকে বলেছিলেন, যেটা ওপেন করে দিবেন, ওপেনে এসে আপনি এটা দেখে যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। ছাত্রদলেরটাও যদি আমি একটু শুনতে চাই, ছাত্রদল বা বিএনপি এটা কিভাবে চলে, আপনি যদি আমাদের একটু বলেন টাকা পয়সার দিক দিয়ে। ছাত্রদলের বিষয়ে আমি বলতে পারবো। জি। সেটি হচ্ছে, ধরুন আমরা 2 বছরের অধিক সময় দায়িত্ব পালন করছি। ছাত্রদলের দৈনন্দিন হচ্ছে ধরুন কোন একটি প্রোগ্রাম হয়ে থাকে, যেটি ধরুন ছোট প্রোগ্রাম অথবা বড় প্রোগ্রাম। তো ছাত্রদলের বেসিক্যালি প্রোগ্রামগুলো যখন সেট করা হয়, ধরেন একটি সমাবেশ হবে, তখন সেই প্রোগ্রামের উপলক্ষে ধরেন একটা ব্যয় নির্ধারণ করা হয় যে কিরকম হবে। ধরেন আমরা শাহবাগে একটি সমাবেশ করব, সেই প্রোগ্রামে ধরেন ব্যানার করতে হচ্ছে অনেকগুলো, মাইক খরচ বা নেতাকর্মীদের জন্য আমাদের সামান্য পরিসরে যাতায়াত খরচ, সেগুলো নির্ধারণ করে ছাত্রদলের সাবেক যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন, বিভিন্ন চাকরি করে থাকেন, ব্যবসা বাণিজ্য করে থাকেন, আমরা তাদেরকে অনুরোধ করি যে খরচের কিছু অংশ পাঠানোর জন্য। এর বাইরে আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, আমরা সহযোগী সংগঠন, একটু করে বুঝি যে আপনারা অনুরোধ করেন যে খরচের একটা অংশ পাঠানোর জন্য, তো ওইটা কি মানে প্রকাশ্য থাকে, মানে এমন? নাসির, আমি আপনাকে চিনি, সেই জন্য আমি আপনার কথা বলতেছি না, কিন্তু আপনি তো সবসময় ছাত্র থাকবেন না, মানে আপনি একটু পার্সোনাল নিয়েন না। এমন তো হয় না যে জনের বিশেষ বড় ব্যবসায়ী জনাব সার্জিস আলমরে আপনি বললেন ব্যানার করব, 20,000 টাকা দেন, 10,000 টাকা আপনি পকেটে রাখলেন, 10,000 টাকা ব্যানারের জন্য দিলেন, এইটার কোনো সুযোগ আছে কিনা? আমি আমার 2 বছরের দায়িত্ব পালনকালীন সময়ে এরকম কাউকে বলি নেই, মানে যে না সেটা আপনি ব্যক্তি, আমি বলতেছি সুযোগ আছে কিনা, সুযোগ আছে মানে এটা কি অডিটে আছে, প্রকাশ্যে লেখা আছে যে মানে কত টাকা নিচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে? না, প্রকাশ্যে নিয়ে থাকে না। ধরুন যারা দিচ্ছে তারাও প্রোগ্রামের মাত্রা বুঝে দিচ্ছেন, আর আমরাও এরকম ভাবে চাই না যে আপনি এত টাকা দেন। যেন একটি প্রোগ্রামের কি ধরনের খরচ হবে উনি এই বিষয়ে অবগত, কারণ উনি এই সংগঠন করে এসেছেন। অথবা আমি আরো 10 বছর পরে তো আমি বুঝতে পারবো যে কিরকম খরচ। না সেটা ঠিক আছে, কিন্তু জনাব নাসির আমি বলি, আমরা পাড়ায় শিল্ড ফুটবলের আয়োজন করতাম, তো সেটার মধ্যে থেকে তো আমরা পাড়ার যারা মুদি দোকানদার আছেন ঢাকাতেই 20 টাকা, 25 টাকা, 30 টাকা তো নিতাম, কিন্তু নেয়ার পরে শিল্ড এবং ফুটবল খেলার আয়োজন করতে খরচ হচ্ছে ধরেন 500 টাকা, আর 100 টাকা 50 টাকার আমরা চটপটি খাইতাম, আমরা যারা কমিটি আছে, ওরকম চটপটি খাওয়ার পয়সার স্কোপ আছে কিনা সেইটা আমি জানতে চাইছিলাম। না, আমরা কখনো দেখিনি, বরং প্রোগ্রাম করার নো চটপটি, নো ফুচকা, আরো না প্রোগ্রাম করার পরে আরো কিছু খরচ বাকি থাকতো, যেগুলোর বিষয়ে বারবার আমরা আমাদের দলের চেয়ারম্যানকে বলতে হয়েছে, বা তখন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, ওনাকে বলতে হয়েছে যে কিছু টাকা লাগবে বা এই টাকাগুলো আরো হলে। এইটা আমি জানতে চাইছিলাম যে অনেক সময় আপনারা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমানকে আপনারা অনুরোধ করেছেন যে এই প্রোগ্রাম করতে আমাদের কিছু টাকা লাগবে, তখন হয়তো উনি কাউকে বলে দিয়েছেন অথবা উনি টাকা দিয়েছেন, তাই তো? না, সেটি খুবই সামান্য মাত্রায়, সেটি এমন না, দিয়েছেন উনি, এবং উনি বলে দিয়েছেন, মানে দলের মধ্যে থেকে বলেছেন, এবং বেশিরভাগ সময় উনিও খুবই সামান্য পরিসরে আমার ছাত্রদলকে দিয়েছেন। ওকে, আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি। জনাব সার্জিস আলম আপনার কাছে। জনাব সার্জিস আলম, আপনি আসবেন দেখে আমি আপনাদের যেটি ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, এমনকি আমি বোধহয় টুইটার বা টিকটকেও দেখলাম, মানে আমার এখন ঠিক, কিন্তু ওইগুলি আমি দেখছি খুব ভালো করে। সেটাতে মানে নাহিদ ইসলাম সাহেব আসলে আপনাদের দলের কি এখন? আহ্বায়ক।
আমি আপনাদের ওয়েবসাইটে ওনাকে লিডার লেখা দেখলাম, এটা হচ্ছে একটা প্রথম প্রশ্ন যে মানে তাহলে মানে অন্য ওয়াই কোনো ওয়াই ওয়েবসাইট মনে না হয়। না না আপনাদের ওয়েবসাইটে একদম লিডার লেখা। না, আমি আপনাকে মানে এখনো দেখাতে পারি আপনি যদি চান, যে উনাকে লিডার লেখা। এইটা কি ইচ্ছা করে? এটা তো মানে ভুল হওয়ার কথা না মনে হয়, আমার মনে হয় যে এটা ইচ্ছা করে কিনা। যাই হোক, না, এটাও না, এটাও ভাই, এটাও এটা বড় প্রশ্ন অবশ্যই না, আহ্বায়ক। এটাও বড় প্রশ্ন না। আমার একটা যে ব্যাপার জানার প্রশ্ন হচ্ছে 2025-এর 27 ফেব্রুয়ারি পরে এই নিয়মিত কাউন্সিল না হয়ে এটা এখনো আহ্বায়ক কমিটি কেন? মানে নিয়মিত কাউন্সিল হতে অসুবিধা কোথায়? আচ্ছা, আমাদের এটা একদম গঠনতন্ত্রে স্পষ্টভাবে ছিল, এবং এটা আমাদের যেটা জিএম মানে কেন্দ্রীয় কমিটির যেটা সভা, সেখানে সিদ্ধান্ত হয় যে এই আমাদের আহ্বায়ক কমিটিটার মেয়াদ হবে পরবর্তী কাউন্সিল হওয়ার পূর্ব পর্যন্ত, সেই এবং পরবর্তী কাউন্সিল হওয়ার জন্য আমাদের কাউন্সিলে আমরা একটা মানে গণতান্ত্রিক যে ধারাটা, এটা শুধু কথায় না কাজেও যেন আমরা কাজে লাগাতে পারি, এটার জন্য আমরা কাউন্সিলর ঠিক করেছি। কেন্দ্রীয় কমিটির সবাই কাউন্সিলর মানে ভোটার। জেলা কমিটির টপ 5জন লিডার থাকবেন, জেলা কমিটির টপ 10জন লিডার থাকবেন ভোটার, আর উপজেলা কমিটির টপ 5জন লিডার থাকবেন ভোটার। তো আমাদের এটা সর্বশেষ আরেকটা জিএম হয়েছে 1 বছর পার হওয়ার পরে, কিছুদিন আগে নির্বাচনের পরে, যেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের এই কাউন্সিলর ফরমেশন, মানে কি আমার একই সাথে কমিটি ফরমেশন করতে হবে, তাহলে কাউন্সিলররা কমপ্লিট হবে। ডিসেম্বরের মধ্যে আমাদের এই কমিটিগুলো কমপ্লিট করতে হবে, এবং জানুয়ারি মাসে আমাদের আগামী যে কাউন্সিল হতে যাচ্ছে এই সিদ্ধান্ত এখন মনে করেন পর্যন্ত যে নেওয়া এরকম হয়ে গিয়েছে। মনে করেন আরো বছর খানেক লাগবে এই কমিটিটা হতে, তাই না? না, বছর খানেক লাগবে না, এটা আমাদের সর্বোচ্চ আর 3 মাসের মধ্যে আমাদের কাউন্সিলররা হয়ে যাবে, কারণ সাংগঠনিক দায়িত্বটাতে আমি আছি। ওকে। আগামী 27 জানুয়ারিতে আমাদের কাউন্সিল হবে, প্রথম কাউন্সিল। আমার মনে হয় যে জনাব সাজিদ সালাম, আপনি একটু দেখতেও পারেন ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com-এ লেড বাই বলা আছে নাহিদ ইসলাম ব্র্যাকেটে লিডার, আর আক্তার হোসেন সেক্রেটারি, উনি সদস্য সচিব, এটা মেম্বার সেক্রেটারি হওয়া উচিত। এটা কোনো মানে পরিবর্তন কিনা আমি জানি না, মানে কেন এটা হয়েছে এটা জানি না। আমি পরবর্তী আমি আসলে সর্বশেষ যেটাতে দেখেছি জি ওই জায়গাটা তো সবকিছু ঠিক ছিল, আমি জানি না আসলে আলাদা চেক করা হচ্ছে কিনা, আমি এটা শেষে আমি আবার আমার check মনে হয় যে এটা করব। কোনো পরিবর্তন হলো কিনা আমি জানি না। এইটাতে আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনি যদি একটু দ্রুত বলেন। এই আপনাদের দল সম্পর্কে বলা হয়েছে এটা স্টুডেন্ট লেড, কিন্তু আমি আপনাদের নেতৃবৃন্দের মধ্যে কাউকে এখনো ছাত্র দেখছি না। এটাকে এখনো ছাত্র নেতৃত্বের মাধ্যমে পরিচালিত বলার কারণ কি? না, এটা কোথায় আছে স্টুডেন্ট লেড? এই যে আমি এটা আমি আপনাকে বলি, ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com, এই পার্টির বৈশিষ্ট্য লার্ন মোর অ্যাবাউট আস, এটাতে যদি আপনি দেখেন এটাকে লেখা আছে স্টুডেন্ট লেড, রাইটস ফোকাসড, সিটিজেন ড্রিভেন, ইনক্লুসিভ। আমি বাংলা পাইলে সুবিধা হইতো, কিন্তু এটার মধ্যে বাংলা না, এটা ইংরেজিতেই আপনারা লিখছেন অ্যাবাউট ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এটা পড়তে গেলে আমি এরকম দেখি, এবং আপনি এটা পরে দেখে নিয়েন। আমি মানে আমার মনে হয় যে আমি আচ্ছা, দেখতেই ঠিক পাচ্ছি আছে, এটা ঠিক। এখনো আর কি। লেড বাই নাহিদ ইসলাম লিডার, আক্তার হোসেন সেক্রেটারি, এন্ড সালেউদ্দিন সিফাত স্পোকস পারসন। এনসিপি ইজ নোটেবল ফর বিং দ্য ফার্স্ট। না, 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 এই যে ভাই, আমার মনে হয় আপনি একটা অন্য কোনো ওয়েবসাইটে গিয়েছেন, কারণ সালেউদ্দিন সিফাত তো আমাদের স্পোকস পারসন না, আসিফ মাহমুদ স্পোকস পারসন। আচ্ছা, আমি ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com, এটাকে আপনাদের ওয়েবসাইট না, আমাদের এটা মানে মনে হয় অ্যাকচুয়ালটা না, আপনি যেটা দেখছেন, কারণ এগুলো তো অনেক ফেক ওকে, তৈরি হয়। ঠিক আছে, ইফ ইট ইজ নট ইট, আমি তাহলে আর এটা নিয়ে দুই কথাই নাই। আচ্ছা, আমি তাহলে পরবর্তী যেই ব্যাপারটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে ওই টাকা পয়সার প্রসঙ্গ, যে আমরা কিন্তু বারবার মানে অন্যান্য নতুন বন্দোবস্তের কথা বা পুরনো বন্দোবস্তের আমরা যে রাজনৈতিক দলগুলির কথা বলি, আমরা বিএনপি আওয়ামী লীগকে মানে আমি যতবার সুযোগ পেয়েছি ততবার একই প্রশ্ন করতে চাই যে আপনারা আসলে টাকা পয়সাটা কোথেকে পান, টাকা পয়সাটা জনগণের সামনে প্রকাশ করবে কিনা। আমার কোনো অসুবিধা নাই যে বিএনপি যদি রাজনৈতিকভাবে ধরেন বিএনপিকে মানুষ যদি 500 কোটি টাকাও চাঁদা দেয় প্রতিদিন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই যে সেটা মানুষের সামনে প্রকাশ করা হোক, এর মধ্যে কে কত টাকা নিচ্ছে, কে টাকা খরচ হচ্ছে সেটাও হোক। এনসিপি আমাদেরকে বলেছিল যে এইটা প্রকাশ্যে থাকবে, যে কেউ যে কোনো সময় গিয়ে এটা দেখে আসতে পারবে, এবং এটা পাবলিকলি ওপেন করা হবে। এই ব্যাপারটা যদি আপনি একটু বলেন যে এনসিপির এই টাকা পয়সার কোত্থেকে দল কিভাবে পরিচালিত হয়, টাকা কিভাবে আসে, ভাড়া কিভাবে দেওয়া হয়, এটি আসলে আমরা এখনো জানি কিনা, মানে পাবলিক রেকর্ড। আমরা ভাই কয়েকটা এখানে পলিসিতে কাজ করি। আমরা পুরোটা চেয়েছিলাম যেন আমাদের ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে যায়, আমরা সেই প্রক্রিয়া করেছি এবং সেটা চলছে, কিন্তু ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে পুরোটা আসলে করা টাফ হয়ে যায় আসলে।
তো সেখান থেকে একটা অংশ আসে। পাশাপাশি আমাদের পার্টিতে এখন অনেকগুলো উইং আছে, যেমন ডক্টরস অ্যালায়েন্স আছে, তারপর টিচারদের উইং আছে, ইঞ্জিনিয়ারদের উইং আছে, লয়ারদের উইং আছে, বিজনেসম্যানদের আলাদা উইং করেছি আমরা। এই ধরনের অঙ্গ সংগঠন অনেকগুলো আমরা, মানে পেশাদার যে সংগঠনগুলো আর কি, এই প্রফেশনালস যে অ্যালায়েন্স গুলো, এগুলো অনেকগুলো আমরা তৈরি করেছি। এবং আমাদের ডায়াসপোরা যেটা আছে, দেশের বাইরের প্রবাসীদের সংগঠন, এই জায়গা থেকে আমাদের মোটামুটি একটা ভালো সহযোগিতা কন্ট্রিবিউশন পার্টির জন্য আসে। আরেকটা হচ্ছে আমাদের মাঝে মাঝে যখন বড় প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রামের সময় একটু বুঝে বুঝে যায়, মানে আপনারা যারা পেশাজীবীদের যারা আছেন তারা আপনাদেরকে চাঁদা দেন, এটা কি জামায়াতে ইসলামের মতো ধরেন আয়ের একটা নির্দিষ্ট অংশ আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে ধরেন আমরা 5% বা 10% 8% এরকম কিছু না, যিনি যত পারেন ভালো দেন পারেন? তো যিনি ভালো দেন তারে কি জনাব সার্জিস আলম এই কথা বলেন যে আপনি ভালো টাকা দেন তাহলে আপনাকে ওই কমিটির সভাপতি বানিয়ে দিচ্ছি, এটা কি বলে? না, এটার কোনো সুযোগ নাই আসলে ভাই, কারণ আমাদের ফাইন্যান্সের দায়িত্বে আলাদা একটা কমিটি আছে আর সাংগঠনিক দায়িত্বে আলাদা কমিটি। ধরেন আমি সাংগঠনিক জায়গাটা দেখি, আমার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই, আমি ওটা জানিও না। কিন্তু আমার পার্টির যেখানে হিসাবের খাতা, আপনি যেটা একটু আগে বললেন, আমরা প্রথমে চেয়েছিলাম এই পুরোটা আমরা একদম কোন ব্যক্তি থেকে আসছে, কত টাকা আসছে, কোন খাতে খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, এই হিসাবটা পুরোটা আমরা অনলাইনে দিয়ে দিব। কিন্তু এটাতে আমরা হচ্ছে বেশ কিছু যেটা সমস্যা দেখছি, যে ধরেন আমাদের এখানে সাপোজ আমাদের লয়ারদের মধ্যে একজন সিনিয়র লয়ার আছেন, ধরেন উনি মাসে সাপোজ উনি একজন সিনিয়র সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করেন, ধরেন উনি এনসিপি তে মাসে 20,000 টাকা দেন। এখন উনি এটা প্রকাশ, উনার নামটা দেখতে চান না ওখানে এই জায়গাটাতে। এবং উনার কথা হচ্ছে যে আপনাদের যে আমাদের যে টপ কাউন্সিল, যেটা পলিটিক্যাল কাউন্সিল, ওইখানে হিসাবটা থাকুক, আপনারা জানেন। কিন্তু এটা মানে সামনে আসলে সমস্যা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, এইটাই হচ্ছে নতুন বন্দোবস্ত। উনি যে তার নামটা ওখানে দেখতে চায় না, কারণ উনি ট্যাক্স ফাঁকি দেয়, উনি একটা দুষ্ট লোক। উনি 5 লক্ষ টাকা রোজগার করে, ওনার 6 লক্ষ টাকা ট্যাক্স দেওয়া উচিত বাংলাদেশ গভর্নমেন্টের, সেটা উনি দেয় না বলে উনি ওনার ইনকাম দেখায় হচ্ছে 80,000 টাকা, আপনাদেরকে দেয় 20,000 টাকা। সত্যি এটা, কিন্তু আপনারা তো তাকে বাধ্য করবেন, আপনারা আমারও প্রকাশ্যে দেন, আপনি দিবেন না কেন? না ভাই, এবং বিএনপি আওয়ামী লীগের এরকম বহু লোক আছে, নাসির যদিও এখন হাসতেছে, বিএনপি আওয়ামী লীগের এরকম লোক ভরা, যে এই তারা এরকম। আপনাকে শুধু একটা জিনিস অ্যাড করি, আপনি আপনার একটা সাইড বললেন, কিন্তু আমি যদি আপনাকে এরকম আরেকটা সাইড বলি, যে বাংলাদেশের পাওয়ার পলিটিক্সের যে রাজনীতি, এবং এখনো বাংলাদেশে আমরা দেখি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে তাদের অঙ্গ সংগঠনের যারা আছে, আমরা এরকম অসংখ্য ঘটনা দেখছি। কিন্তু এখন আপনি দেখেন, নাসির ভাইরাই বহিষ্কার করেছে একজনকে, গতকালকে গাজীপুরের একটা মহানগরের ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হুমকি দিচ্ছে ওইখানে তারেক রহমান আসলে কাজ হবে না, তারেক রহমানকে। কিন্তু আপনি যেটা বলতেছেন, আমি একটু বলি যে আপনি বলতেছেন যে আপনার দলের যিনি ঘোষণা দিয়ে আপনার দল করবেন, উনি আপনাকে চাঁদাটা কেন লুকিয়ে দিবেন? মানে উনি তো এটা, আমি আপনাকে বলছি, উনি যে দিচ্ছে এই তালিকা কিন্তু আমার কাছে আছে, মানে এনসিপির যে পলিটিক্যাল কাউন্সিল বা যে ফাইন্যান্স সেক্রেটারি, তার কাছে একদম নাম ধরে এই তালিকা আছে, আমাদের কাছে হিসাব আছে। কিন্তু এটা আমরা ধরেন একদম পাবলিক করা এখনই কি কারণে যাচ্ছে না? কারণটা হচ্ছে, ধরেন ওই মানুষটা ট্যাক্সও দেয়, আপনি জানেন কি না? মানে আপনি এটা তো শিওর বলতে পারবেন না, যাই হোক, আমরা একটা কাল্পনিক লোক নিয়েই কথা বলতেছি। না, একটা পরের লাইনটা আমি একটু বলি যেটা ইম্পর্টেন্ট। সে এটার সংশয় করে বা আশঙ্কা তৈরি হয় যে এটার কারণে অন্য কোনো কালো বদনজর তার উপরে পড়ে কিনা, যেটার কারণে তাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হইতে হয়। কালো নজর মানে কি? মানে এটা কি রেটরিক নাকি আপনি আক্ষরিক অর্থেই বলতেছেন? মানে বদনজর মানে মুখ লাগা ওরকম কিছু? না ভাই, মুখ লাগানো না। ধরেন ক্ষমতাসীন যারা থাকেন, আমি এখন যে বিএনপি আছে দেখে বিএনপির কথা বলতেছি, ব্যাপারটা এমন না। ক্ষমতাসীন ধরেন যারা এই জায়গাটাতে, ব্যাপারটা কি এরকম যে খালেদ মহিউদ্দিন এনসিপি কে 20,000 টাকা চাঁদা দেয়, এখন নাসিরও গিয়ে দাবি করলো যে আপনি আমারও 20,000 টাকা দেন, ব্যাপারটা কি এরকম? হতেই পারে। কিন্তু বাংলাদেশে তো পার্টি সিস্টেম ভাই, আমি তো এনসিপি করি, আমি ঘোষণা দিয়ে ফেলছি, আমি তোমাদেরকে চাঁদা টাকা দিব কেন? এটা তো হয় না। তার চেয়ে বড় জিনিস যেটা আরো হয় ভাই, মানে আরেকজন এসে চাইলো, এটা বেশি বড় জিনিস না। তার চেয়ে বড় জিনিস যেটা হয়, টার্গেট হয়ে যায়। ধরেন উনার ওই প্রফেশনাল জায়গাটাতেও অন্যান্য রাজনৈতিক দলের অনেক প্রফেশনাল ব্যক্তি আছেন, তারা তাকে টার্গেট করে ফেলে। তার যতটুকু প্রাপ্য বা ধরেন যতটুকু উন্নতি বা ওই পদোন্নতি এটা হওয়ার কথা ছিল, ক্ষমতাসীন দলের অনেকে ওই সার্কেলে যেখানে তার কম্পিটিশন হয়, ওই রেফারেন্সটা দিয়ে তাকে আটকে দেয় এবং সে তার প্রাপ্যটুকুও তখন পায় না। তো এই ধরনের অনেক অবস্ট্রাগল ফেস করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি
এই ব্যাপারটা আমি আশা করব যে আপনি আরো অনেক স্বচ্ছতার এটা কিন্তু ইয়া ব্যক্তি দিবেন। হিসেবে আমরা যদি ভাই আমরা যত দিন ব্যক্তি যাবে তত হিসেবে স্বচ্ছ হবে। আপনি শুধু এই জিনিসটা আপনি একটু বলেন তো আমাকে যে আমি যখন গুগলে সার্চ দিলাম, আমাদের রিসার্চ টিম, তখন আরো দুটি ওয়েবসাইট আমরা পেয়েছি। একটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com, আর একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি .com। এই দুইটা মানে এই দুইটাতে টাকা ডোনেশন চাওয়া হয়েছে। তো ওইটা কি মানে মানে এগুলি কি আপনাদের পেজ, মানে না আপনাদের ভাই, আমাদের অফিসিয়াল যে পেজটা, কোনটা এটাতে অফিসিয়াল পেজ কোনটা? এই যে কারণ এগুলিতে টাকা ডোনেশন আমি মানে আমি খুললেই আমি টাকা আপনাকে চাইতে একটু তাহলে বলতেছে। হ্যাঁ, দেখে দেখে বলতে পারবো। এটা আমরা একটা কিছু রিস্ক ফিল করেছি এবং এটা নিয়ে এই জন্য আমরা নতুন পলিসিতে যাচ্ছি। আমাদেরটা সম্ভবত এনসিপি আর .bd.org এরকম কিছু একটা, মানে আমি এখনো কনফার্ম না, আমি দেখে বলতে পারবো। কিন্তু ওকে, আমাদের যেটা অফিসিয়ালটা, এটা আমাদের সবার আমাদের টাইমলাইনে শেয়ার করা আছে। আমার, হাসনাতের, নাহিদের, নাসির ভাই, ঠিক আছে। আক্তার ভাই, সবার টাইমলাইনে শেয়ার করা আছে। কিন্তু আপনাদের নাম এটা করে অনেক হচ্ছে দেখে টাকা চাওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই এটা দেখবেন। এটার মধ্যে এই ডোনেশন জায়গায় চাওয়া হচ্ছে, সতর্ক এটা থাকাটা জরুরি। জি। আপনাদের নামে ডোনেশন নেওয়া হচ্ছে। এখন হইতে পারে আপনারা নেন না, হইতে পারে আপনারা নেন, আমরা কেমনে বুঝবো? এখনই ঘটনা হচ্ছে ঠিক যে এটা আছে। আপনারা নিশ্চয়ই এটা আপনারা হ্যাঁ, দেখবেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন, অবশ্যই। এই সিরিজের লাস্ট প্রশ্ন। আপনারা আমাদেরকে বলছিলেন যে আপনাদের অফিসটা আপনারা কার থেকে বাসাটা ভাড়া নিছেন এবং কারে কত টাকা ভাড়া দিচ্ছেন সেইটাও আমাদেরকে দেখাবেন, রসিদ টসিদ সবকিছু, যেগুলি আমাদেরকে বিএনপি দেখায় না। আওয়ামী লীগের তো সবকিছুই নিজেদের কেনা, ধানমন্ডিতে কিছুই আমাদেরকে তো বলেও না। আপনারা দেখাবেন বলছিলেন, সেইটা কি আপনারা জানেন কিছু, যে কার থেকে, মানে ওই অফিসটা কার থেকে আপনারা ভাড়া নিছেন, কারে হ্যাঁ আপনারা হ্যাঁ, টাকা আমাদের দিচ্ছেন? অফিসটা আমাদের প্রায় 3000 স্কোয়ার ফিটের। তো ওইটুকু অংশের, ওটা ধরেন একটা বিল্ডিং, যে বিল্ডিং এর 15 তলায় ওইরকম অংশ আছে 6টা। তো 6টার মধ্যে একটা অংশ আমাদের ভাড়া নেয়া, এবং ওইটুকুর যিনি মালিক, ওই অংশটুকুর, যেমন ভাবে ফ্ল্যাট ব্যক্তি ধরে কিনে নেয়, যে ব্যক্তিটা ফ্ল্যাট কিনে তাকে ভাড়াটা দিতে হয়, বাড়ির মালিককে না। তো ওইটার যিনি মানে যার, তাকে আমরা প্রতি মাসে ভাড়া দেই। এবং শুরু আমরা থেকেই প্রতি NCP মাসে যে আপনারা ফান্ড, ভাড়া ওই দেন? ভাড়া থেকে, শুরু হ্যাঁ থেকে অবশ্যই। আপনারা প্রতি মাসে ভাড়া দেন? মানে রূপায়ণ টাওয়ারে এটা অবস্থিত হইলো, সেটি রূপায়ণ টাওয়ারের সাথে কোনো সম্পর্ক নাই, ওই ফ্ল্যাটটি আরেকজন ব্যক্তির এবং তাকে আপনারা ভাড়া দেন, এই তো? জি জি। এবং সেটি আপনারা শুরু থেকেই ভাড়া দেন? হ্যাঁ, আমাদের কাছে তো প্রতি মাসের রিসিট আছে। প্রতি মাসের রিসিপ্টও আছে। ওকে, আমরা তাহলে পরবর্তী প্রসঙ্গে জনাব নাসিরের কাছে যাই। জনাব নাসির, আপনিও কিছু বলার জন্য একটু উসকুস করতেছিলেন, আপনি কি একটু বলবেন? যদি সংক্ষেপে বলেন তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। ও ও ও ও আচ্ছা, মানে আপনি শুরু করার আগে আপনি একটু যদি অনুমতি দেন, আমি দর্শকদের কাছে একটু প্রশ্ন করেছিলাম যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে দ্রুতই দেশে ফিরিয়ে আনার আশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, এটি সম্ভব বলে মনে করেন কিনা? শতকরা 42% দর্শক মনে করেন যে এটি সম্ভব, শতকরা 58% দর্শক মনে করেন যে এটি সম্ভব না। 30,000 দর্শক আমাদের ভোট দিয়েছেন। জনাব নাসির, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। না না, আমি শারজিল আলমের বক্তব্যের বিষয়ে, যেহেতু আমরা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছি না, উনি নিজেও দিচ্ছেন না, তবে আমরা যেটি প্রত্যাশা ছিল, এমনি ব্যক্তিগতভাবে নতুন যে রাজনৈতিক দল গঠিত যখনই হয়েছে, একটি নতুন বন্দোবস্তের কথা বলে, তখন আমরা না না ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে আপনার কোনো কিছু যুক্ত করার নাই, কারণ এই কথাগুলি আমিই বলছি। আমি চাই না যে আপনি সার্জিস আলমকে আবার একই ধরনের কথা বলেন, কারণ জনাব সার্জিস আলমও আসলে জনাব নাসিরউদ্দিন নাসিরকে উদ্দেশ্য করে কথা, মানে ওই বললে আসলে কথাটা আগায় না। মানে আপনি যদি আমার যদি একটু সুযোগ দেন, আপনাকেই আসলে আমি প্রশ্নটা করতে চাই। ধরেন আমার প্রশ্নটা হচ্ছে যে, ধরেন এখন যে বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, যে কুমিল্লায় একজন যাকে বলা হচ্ছে যে গুম করা হয়েছিল, তার বিরুদ্ধে আবার একজন ধর্ষণের অভিযোগ বা বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ আরেকজন আনছেন, সেটি নিয়ে আবার সংসদেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, পরে অনেক ধরনের কথা বলা হয়েছে, সবকিছুই ঠিক আছে। আমার প্রশ্ন জনাব নাসির, যে নতুন বন্দোবস্তের রাজনীতি করার দায় তো শুধুমাত্র এনসিপির না, আমাদের সবারই, মানে আমরা তো পরিবর্তনই চাইতেছিলাম। তো সেই ক্ষেত্রে একটা মানুষের ব্যক্তিগত অপরাধের দায় আমরা কেন একটা দলকে দেই? মানে জামায়াতে ইসলামী কি কোনোদিন, মানে উনি যদি অপরাধী হয়েও থাকেন, কোনোদিন বলছেন যে এই কাজটা উনি করছেন, এই কাজটা ওনাকে করতে? এটা তো মানে এটা কেন, মানে আমরা এটা কেন করি জনাব নাসির? মানে আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে? মানে ধরেন কোনো একটা জায়গায় পাওয়া গেল অমুক একটা খারাপ কাজ করছে, তো এই জামাত ইসলামী খারাপ, এটা কি একটা উচিত হওয়া? মানে না 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 না, এরকম না। বিষয় হচ্ছে, কুমিল্লাতে যে ঘটনা ঘটেছে, এটি একটি স্বাভাবিক ঘটনা হতে পারতো, অন্য যে কোনো অপরাধের মতো এটি অপরাধ, কিন্তু এটার সাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জড়িত আছে।
অর্থাৎ কুমিল্লাতে যিনি শিবিরের যে সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান যখন হচ্ছে ওনাকে পাওয়া যাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে ওনারা জিডি করতে পারতেন, কিন্তু সেটি করেননি। ওনারা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে তারা বলেছেন যে তাকে গুম করা হয়েছে। আমি আমি একটু শেষ করি, তাকে গুম করা হয়েছে। এবং এটি কে বলেছেন? এটি শিবির এবং জামাত ইসলামের হাজার হাজার আইডি থেকে বলা হচ্ছে যে তারেক রহমান সরকার অলরেডি গুম করা শুরু করে দিয়েছে। এবং জামাত ইসলামের আমির যে গত 2 বছর ধরে ক্রমাগতভাবে ওনার ভেরিফাইড ফেসবুক পেজগুলো থেকে যে প্রোপাগান্ডা মিথ্যা তথ্য ছড়ান, তারই ধারাবাহিকতায় উনি ওনার আইডি থেকে বলেছেন যে তাকে গুম করা হয়েছে। সুতরাং যেহেতু এটি এই প্রশ্নটি শুরু হয়েছে যে গুমের সংস্কৃতি শুরু হয়ে গেছে, এটি বলা হচ্ছে না। জনাব তখন নাসির, আমি কি এটি একটা এক কথা ধরনের বলতে পারি? জনাব নাসির, না। আমি কি একটা কথা বলতে পারি যে গুমের সংস্কৃতি শুরু হয়ে গেছে? এখন আমরা এরকম একটা গুম আতঙ্কের সময় বাস করছি। আসলে যদি কেউ গুম হয়েছে তাদের পরিবার থেকে দায়ী করা হোক বা কেউ দাবি করা হোক, এটা আমাদের ভয় লাগে। পরে জানলাম যে উনি গুম হন নাই, উনি ভালো মানুষ না, উনি খারাপ মানুষ। কিন্তু তাই বলে জামাতে ইসলামী কেন খারাপ হবে? এখন গুম হইলে তো সরকারই বলবে, আর কারে বলবো? আর কারে বলবো নাসির? আমি যদি আজকে গুম হই, আমার ফ্যামিলি তো সরকারই দায়ী করবে। মানে আর কারে দায়ী করবে আপনি বলেন? মানে এটার সিস্টেমটা কি? মানে এনসিপি দায়ী করবে? না 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 না, ওইরকম না, তো ওইরকম ঘটনা ঘটে নাই ওখানে কুমিল্লাতে। যখন ঘটনা ঘটে নাই তো আমরা জানছি পরে, আমরা জানছি পরে না, তা না পরে জানছি। না না, আমি বক্তব্যটা দিই। যদি কুমিল্লাতে ধরুন এই ঘটনা যখন ঘটেছে, তখন স্বাভাবিকভাবে তার পরিবার জিডি করতে পারতো, সরকারের কাছে বলতে পারতো। অন্য কেউ হলে কি হতো? পুলিশের কাছে যেত, জিডি করতো, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে দেন। কিন্তু সেটি তো জামাত ইসলাম করে নাই। তারা শুরুই করেছে যে তাকে শিবিরের সহকারী আন্তর্জাতিক সম্পাদক, যদিও শিবিরের কমিটিতে তার পদটি প্রকাশিত হয়নি, এটি গুপ্ত ছিল। এটা আবার অন্য বিতর্ক। তার মানে সে হয়তো শিবিরই করতো না, এটাও তো হইতে পারে। সে তো হয়তো শিবিরই করতো না। শিবির তো না, তাকে তো ওই এলাকার সে সভাপতি, কিন্তু তাদের যে কমিটি প্রকাশিত হয়েছে তার নামটি প্রকাশিত, মানে 2-3টা খাতা থাকে এরকম। আচ্ছা, এখন জামাত ইসলামের আমির সাহেব বললেন যে তাকে গুম করা হয়েছে, সরকার গুমের সংস্কৃতি শুরু করে দিয়েছে। এখন অন্য যে কেউ এই বক্তব্য দিতে পারতো, কিন্তু যেহেতু জামাত ইসলাম আমির দিয়েছে, সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আচ্ছা নাসির, আমরা একটা কথা একটু বলেন তো, যে উনি কি আসলে গুম হয়েছিলেন, পরে দিয়া এই গল্প আসছে নাকি? মানে এই গুম টুমের কোনো আলাপই নাই? মানে এটা পুরাটাই উনি যেটা আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, যেটা পুলিশ বলতেছেন, তাদের কথাই বিশেষ করবো। আমি আপনাকে ঐতিহাসিকভাবে বলি, ঐতিহাসিকভাবে আমরা পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বিশ্বাস করি না হিস্টোরিক্যালি। কারণ পুলিশ আর স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে আপনি জানেন। এমনকি সার্জিসের প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টাদের কথাও আমরা বিশ্বাস করতাম না। মানে এটা বিশ্বাস করা মুশকিল আসলে ওই চেয়ারের লোকজনের কথা। ভাই কি বলছেন বুঝি নাই। মানে আপনাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তো আমরা বিশ্বাস করি না, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাও আমরা বিশ্বাস করতাম না। কারণ ওই জায়গাটাই কেমন। জি না, এটি হয়তো এটি আপনার ব্যক্তিগত অনুভূতি। না, আপনার কাছে কি মনে হয় যে না আসলে এরকম কোনো গুমটুমের ঘটনা কি ঘটে নাই, নাকি ঘটছে তারপরে আবার একটা কোনো কভার আপ করা হয়েছে কিছু একটা? না না, সেটা তো হচ্ছে যখন ওই বিধবা নারী অভিযোগ করেছেন থানায়, অভিযোগের কথা শুনে আমরা তো এটা শুনেছি, গণমাধ্যম বা পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী তো পরে বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য থেকে আমরা কি শুনলাম, যে উনি যখন বিধবা নারী অভিযোগ করেছেন থানায় যে ভ্রূণ হত্যা করা হয়েছে অথবা ওনাকে দর্শন করা হয়েছে, এই কথা শুনে তিনি আত্মগোপনে গিয়েছেন। কিন্তু আমরা তার পারিপার্শ্বিক হিসেবে দেখলাম জামাতে ইসলাম, শিবিরের বট আইডি, জামাতে ইসলামের আমিরের ভেরিফাইড পেজগুলো থেকে বলা হয়েছে যে গুম শুরু হয়ে গেছে, শিবিরের সহকারী আন্তর্জাতিক জেনারেলকে অলরেডি গুম করা হয়েছে। আমার মনে হয় যে এই প্রথম একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু আপনার বক্তব্যের প্রেক্ষিতে আমরা একটু জনাব সার্জিস আলমের বক্তব্য শুনতে পারি। জনাব সার্জিস আলম, আপনি আমাকে একটু বলেন তো যে এইটা কেন, মানে ব্যক্তিগত অপরাধের দায়ে আমরা পুরা দলকেও কেন দেই, এবং দলের প্রেক্ষিতে কথাটা এরকম খালি দল কেন আসে? আপনার কাছে এটা কি মনে হয় এই কুমিল্লার ঘটনাটার প্রেক্ষিতেও যদি আপনি একটু বলেন। না, এখানে আসলে আমার দুইটা সাইডে আমার একটু অপিনিয়ন আছে। প্রথম সাইডটা হচ্ছে যে এরকম একটা বিষয়কে আসলে আমি মনে করি অন্তত যখন জামায়াতে ইসলামের আমিরে জামায়াত উনার ভেরিফাইড আইডি থেকে যখন একটা লেখা যাবে, আরেকটু যাচাই বাছাই করে কিংবা আরেকটু সময় নিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। সো না হলে তার যে ওই ভেরিফাইড আইডি থেকে যাওয়া বার্তাটা, এটার গ্রহণযোগ্যতাটা কমে যাবে, বা এটা নিয়েও সংশয় তৈরি হবে আগামীতে যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতেও যদি আসে লেখা। আর আরেকটা হচ্ছে পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের অনেক বড় প্রোগ্রাম হয়েছে এই বিষয়ে, কিংবা সংসদেও কথা হয়েছে। তো এইখানে আসলে যেইভাবে ওই বিষয়টাকে দলের সাথে
অ্যাটাচ করা হয়েছে এবং যেই বাজে সম্বোধনগুলো করা হয়েছে, আসলে নাসির ভাই তো এখন বলতে পারে যে অনেক ক্ষেত্রে যখন জামায়াত বা শিবির এরকম কিছু করেছে তারাও হয়তো এভাবে করেছে সম্বোধন কিনা আমি জানি না আসলে, কিন্তু ওইটা খুবই দৃষ্টিকটু ছিল আর কি। যেভাবে সরাসরি আমিরে জামায়াতকে ধর্ষক বলা হয়েছে কিংবা জামাতকে বলা হয়েছে, মানে একটা দলকে বা একটা দলীয় প্রধানকে, এই জিনিসটা আমার একটু মনে যে দৃষ্টিকটু ছিল। আমার মনে যে জনাব সার্জিস আলম, আপনি এটি খুবই মানে দুই পক্ষের কথাই আপনি বলেছেন, যে আপনি বলেছেন যে এটি আসলে ভেরিফাইড পেজে দেওয়ার আগে এটি করা দরকার, আর তার বিপরীতে আবার তাকে যা বলা হয়েছে সেটিও একটা। জনাব নাসির, আপনি কি এক লাইন বলবেন যে জনাব সার্জিস বলে যে দুটি আসলে খুব কাঙ্ক্ষিত হয় নাই, আপনার কাছে কি মনে হয় যে আমিরে জামায়াতকে বা একটি দলকে ধরে ধরে যেসব গালাগালি করা হয়েছে সেগুলো আসলে ঠিক করা হয়েছে কিনা, যে প্রশ্ন এখানে বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে কুমিল্লাতে এই ঘটনা খুবই ব্যক্তিগত থাকতো। যদি জামাত ইসলামের আমির বা শিবিরের বট আইডি, শিবিরের ভেরিফাইড পেজ থেকে যদি এটিকে এক ধরনের প্রোপাগান্ডা হিসেবে তৈরি করা না হতো। আমি শুধু আরেকটু অ্যাড করি, জামাত ইসলামের আমির শুধু এই প্রথম প্রোপাগান্ডা করেননি, বরং গত 2 বছরে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা করা হয়েছে। আমি আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকেই আমাকে বলতেছেন যে জামায়াতের অনেক সমালোচনা করা হয়েছে, জামায়াতের তো কেউ নাই, মানে এটা ঠিক না হয়েছে কিনা? আমি 30 সেকেন্ডে বলি। যেমন এর আগে তিনি তার ভেরিফাইড পেজে বলেছেন গাজীপুরের শ্রীপুরে একজন মাদ্রাসা শিক্ষকের মেয়ে যখন হচ্ছে প্রেমের কারণে বাড়ি ছাড়া হয়েছেন, তিনি বলেছেন ছাত্র দলের ছেলে তাকে অপহরণ করেছেন। এর আগে আপনি জানেন যে পাবনাতে নির্বাচনের আগে একজন অস্ত্রসহ লোক হচ্ছে গুলিবর্ষণ করেছেন। তিনি শুরুতে বলেছেন যে এটি বিএনপির সন্ত্রাসীরা করেছে, পরে গণমাধ্যম সেটি প্রকাশ করেছে এটি জামাত ইসলাম করেছে। সুতরাং জামাত ইসলামের আমির কিন্তু ক্রমাগতভাবে ওনার ফেসবুক পেজে উনি প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন। এর আগে ঠিক আছে, জামাত ইসলামের আপনার বক্তব্য পরিষ্কার, বক্তব্য পরিষ্কার। আমরা জামাত ইসলামের কাউকে পাইলে এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে পারবো। আমাদের একজন দর্শক রফিক মমিন, উনি বলছেন খালেদ মহিউদ্দিন আপনি কেন আওয়ামী লীগের কোনো নেতা নিয়ে আসেন না, আপনারা জামাতকে পোস্টারিং করার স্বার্থে আপনি আওয়ামী লীগকে ব্যাকফুটে রাখতেছেন, গফুরের চামচা তো আপনি। ওকে ঠিক আছে, আমি একটু জনাব সার্জিস আলম আপনার কাছে আসতে চাই যে আপনারা কোনো বিষয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে, মানে আপনারা বলতে এনসিপি পিক অ্যান্ড চুজটা করেন বলে অনেকে অভিযোগ করে থাকেন, যেমন হামের এই প্রভাব, অসুস্থ হওয়া, শিশুর মৃত্যু, সেটাতে নিশ্চয়ই গত সরকারের দায় থাকতে পারে, সেগুলো আপনারা কাভার আপ করেন কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে আপনারা নীরব থাকেন, এরকম কোনো ব্যাপারে আপনারা কথা বলেন, কোনো ব্যাপারে আপনারা কথা বলেন না, এই পিক অ্যান্ড চুজটা আপনারা কীভাবে ঠিক করেন? এটা কি আপনারা জামাত ইসলামী দ্বারা প্রভাবিত হন, বা অন্তর্বর্তী সরকার বলে যারা ছিল ডক্টর ইউনূস সরকারকে বেশি প্রোটেক্ট করতে চান, কোনটা বেশি আপনাদের মধ্যে কাজ করে যদি করে থাকেন? না ভাই, এটা আসলে ব্যাপারটা কি, এই কথাটা ধরেন এখন আমরা যে জিনিসটা দেখি যে কোনো একটা ইস্যু কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে কিংবা কোনো কিছু মানুষের কাছে অনেক বেশি পৌঁছায়। আপনি দেখবেন যে এমন কিছু কিছু মানুষ বলে এই বিষয়টা তো ভাইরাল হয়ে গেছে, তুমি দেখো নাই, ওইটা তার কাছে তার টাইম লাইনে হয়তো ওইটা ভাইরাল মনে হচ্ছে, কিন্তু হয়তো আমার টাইম লাইনে দেখবেন আসেই নাই। আর জাতীয় বিষয়গুলোতে এনসিপি প্রত্যেকটা বিষয়ে এনসিপির যেটা অবস্থান সেটা জানায়, এবং সংসদ থেকে শুরু করে আপনি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির কথা বললেন, এটা নিয়ে আমাদের জনাব নাহিদ ইসলাম এটা সংসদে কথা বলেছে, বিরোধী দল থেকে এটার জন্য নোটিশ দেওয়া হয়েছে বারবার, এই আলোচনা কেন এখন পর্যন্ত শুরু হচ্ছে না? বিরোধী দল থেকে নোটিশ দেওয়া হয় নাই। বাংলাদেশের একজন সংসদ সদস্য রুমিন ফারহানা এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, তো কথা বলতে চাইলে 5 জন লাগে নোটিশ দিতে, উনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে বিরোধী দল থেকে উনি 4 জন কাউকে পান নাই, না এনসিপি থেকে না জামায়াত থেকে। না, এটা হচ্ছে উনি প্রথম অধিবেশনের কথা বলছেন। প্রথম অধিবেশনে হ্যাঁ, প্রথম অধিবেশনে কথাটা সম্পূর্ণ যে এই কথাগুলো এগুলো ছিল সংস্কার কেন্দ্রিক, অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে কি হবে না, কি অবস্থা হবে, এটা চুক্তি নিয়ে কথা বলা উচিত, এটা আপনারা মনে করেন? না, অবশ্যই উচিত, আমরা মনে করি উচিত, এবং আমাদের পার্টির আহ্বায়ক স্পষ্ট করে এটা বলেছেন। ওই চুক্তিতেও যদি কোনো জায়গায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বা স্বার্থ বিরোধী কোনো বিষয় থাকে, কোনো জায়গায় যদি আমাদের যে চুক্তিতে ন্যায্যতা এবং সমতা থাকা দরকার সেই জায়গায় যদি ব্যাঘাত ঘটে, কারণ এটা সম্পর্কে বিএনপি বলছে অবগত নয়, আমরা এনসিপি অবগত নই, জামাত বলছে অবগত নয়, এবং নির্বাচনের 2-3-4 দিন আগে এভাবে এত বড় একটা বৃহৎ আন্তর্জাতিক চুক্তি হয়ে যায়। আমরা মনে করি এটা সংসদে আলোচনা হওয়া প্রয়োজন, জাতির সামনে এটা উন্মুক্ত করা প্রয়োজন, আলোচনার ভিত্তিতে যদি সংশোধন হয় সংশোধন হবে, যদি ওইটাই চালার মতো হয় তাহলে ওটা চলবে, আর বাতিল করার যদি প্রয়োজন হয় বাতিল করবে। ধন্যবাদ। জনাব নাসির উদ্দিন নাসির,
এই যে স্বজনপ্রীতির একটা কথা বলা হচ্ছে যে সবগুলি জেলা প্রশাসক বলি, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনে যেগুলিতে নির্বাচন হওয়ার আগে সেগুলিতে মানে বিএনপির লোক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলি নিয়ে অনেক প্রশ্ন আমরা নানাভাবে করেছি। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে বিএনপি এগুলি কেন করতেছে? সর্বশেষ আমরা দেখলাম যে ইউনিয়নের নাম দিয়ে দেওয়া হচ্ছে যে প্রতিমন্ত্রীর ছেলেদের নামে, এরপর আবার প্রতিমন্ত্রী বলতেছে যেটা কাকতালীয়, মানে দিগন্ত সীমান্ত এগুলি স্বর্ণ এগুলি কোত্থেকে আসলো, এগুলি কাকতালীয়। আমার কাছে মনে হয় জনাব নাসির, এগুলি ব্যাপার একটু আপনাদের খেয়াল করা দরকার, আপনাদের খেয়াল পড়তেছে কিনা। এত কাকতালীয় হইতে পারে না আসলে, কাকের মাথায় এতবার তাল পড়া, এইটা সাংঘাতিক একটা মানে, আপনার কি মনে হয়? দুটি অংশ, একটি হচ্ছে আপনি বলেছেন যে স্থানীয় সরকারের প্রশাসক, স্থানীয় প্রশাসক, এটি যেহেতু যখন ইন্টারিয়াম ছিল তখনও আমরা দেখেছি যে দু একটি জায়গাতে হয়তো যারা হচ্ছে আদালতের মাধ্যমে দায়িত্ব পেয়েছে তারা পেয়েছে, প্রশাসকও তারা দায়িত্ব দিয়েছে। হয়তো আমি মনে করি যখন এখন নির্বাচিত একটি সরকার এসেছে, সিটি কর্পোরেশন গুলো কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সাময়িক সময়ের জন্য হয়তো এই দায়িত্বগুলো দিয়েছে। আমি যতদূর শুনতে পাচ্ছি লোকাল ইলেকশন অলরেডি স্কেডিউল শুরু হয়ে গিয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা মনে করব যে এগুলো। কিন্তু ওনারা যদি দলে পদে থেকে ইলেকশন করেন সেটা আরেকটা ঝামেলা হবে না? এটি আসলে মানে কেমন একটু আওয়ামী মার্কা নির্বাচন হবে না? আপনাদের একটু কষ্ট লাগবে না এটাতে? না, তারা নির্বাচন পদে থেকে তারাই নির্বাচন করবে কিনা এটি তো দলের সিদ্ধান্ত থাকবে। আরেকটা ব্যাপার, একজন দর্শক আপনার কাছে একটু প্রশ্ন করেছেন, আমার মনে হয় যে আব্দুল্লাহ আমির হামজা, উনি বলেছেন এত কুমিল্লা করতেছেন কিন্তু ওনাদেরকে কেন আটক রাখা হয়েছে, কেন দেখা করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, এগুলি কেন সরকারি দলকে জিজ্ঞেস করছে না? ওনার কাছে এর কোনো সদুত্তর আছে কিনা? আপনি যদি কিছু জানা থাকে আপনি এক দুই লাইন বলবেন কিনা, তাদেরকে কি আটকে রাখা হয়েছে? মানে আজকে আমরা গণমাধ্যমে দেখেছি আজকে ওনাকে বোধহয় কারাগারে পাঠানো হয়েছে, এটি আমি সর্বশেষ জানি। আপনার কাছে বাড়তি কোনো তথ্য থাকলে আমি জানি যে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে। না, কিন্তু এটা আমি একটা জিনিস শুধু অ্যাড করি ভাই, এটা আসলে খুবই একটু মানে উদ্বেগজনক কোন জায়গাটাতে, যে যেই মানুষটার সাথে বা যাকে নিয়ে এই অভিযোগ দেয়া হচ্ছে বা আরেকটা পক্ষ বলছে এই মানুষটা ভিকটিম, তার সাথে কিন্তু এখন পর্যন্ত কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না। আমার কাছে আমি সেটি জানতে চাইছিলাম, মানে উনার সাথে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, না উনি কারোর সঙ্গে কথা বলছেন না, এই ব্যাপারগুলি আসলে ঠিক আমরা গণমাধ্যমে দেখেছি, বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে যে ওনার বিরুদ্ধে অভিযোগ শোনার পরে উনি আসলে কয়েকদিন ধরে চোখই খুলছেন না, কারোর সাথে কথাই বলছেন না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কারো না? ওকে, ঠিক আছে। মানে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলি নিশ্চয়ই আমাদের গণমাধ্যমে যারা আছেন তারা নিশ্চয়ই খেয়াল রাখবেন, তার পরিবারের সঙ্গে কথা বলতে চেষ্টা করবেন, তার পরিবারের বক্তব্য আমরা এটা শুনতে চেষ্টা করবো, এবং তাকে আদালতের সামনে আনা হলে তিনি কি বলেন সেটিও আমরা শুনতে চাইবো। আমরা দেখেছি যে পুলিশ বলছে যে তিনি চোখই খুলছেন না, চোখ সেই, কিন্তু আমি বলি, আমি ঐতিহাসিকভাবে বাংলাদেশের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা আমি আর বিশ্বাস করতে পারি না। মানে আমার এই বিশ্বাস ফিরে আসতে নিশ্চয়ই আরো অনেকদিন সময় লাগবে জনাব নাসির, মানে আমি ঠিক ওইটা বিশ্বাস করতে পারি না। তাহলে আমি একটু আপনাকে একটি সম্পূরক কোশ্চেন করতে চাই সংক্ষেপে। জি, এই যে বেনজির আহমদ গ্রেফতার হয়েছেন, সেটিতে আপনার বিশ্বাসযোগ্য হয়নি? সংসদে বলেছেন বেনজির আহমেদ গ্রেফতার হয়েছেন দুবাইতে, সেটি বাংলাদেশের সংসদে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আন্তর্জাতিক আদালতে তিনি এই অপরাধ করেছেন, এটাতে করা হবে, এটির সাথে এটি সম্পর্ক না। আমি বলতেছি হচ্ছে যে পেটি ক্রাইমের ক্ষেত্রে, যেমন ধরেন আমি যদি আগামীকাল শুনি জনাব সার্জিস আলমকে, না সার্জিসকে আমি উদাহরণ দিতে চাই না, আমি মনে করেন যে কোনো একটা লোককে, জনাব ককে আটকে রাখা হয়েছে, পুলিশ পরিবার থেকে বলল, পরে পুলিশ আমাকে বলল ওর কাছে 50টা গ্রেনেড, 25টা মেশিন গান, 30টা এটা পাওয়া গেছে, এটি আমি ঠিক বিশ্বাস করতে পারবো না। মানে এই জায়গায় আমার একটু বিশ্বাসযোগ্যতা একটু কমেছে। আবার আমি মাঝখানে একটু বলে রাখি জানুন আছে, মানে ব্যাপারটা এরকম যে এটা কাফকায়েস, এটা কিন্তু এমন না যে এই ঘটনা ঘটে নাই। বাংলাদেশে 63টা জেলা একসাথে বোমা হামলা হয়েছে, বাংলাদেশে কিন্তু আসলে এই কি বলে সিনেমা হলে বোম মারা হয়েছে, যিনি জজ সাহেব আছেন তাকে আসলে বোম মারা হয়েছে চাকরি করার সময়, তারপরে ধরেন এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে। মানে বাংলা ভাই বলে একজনের উত্থান ঘটেছিল যিনি ঘোষণা দিয়ে এরকম মানুষ মেরেছেন, এগুলি হয়েছে। কিন্তু পুলিশ আমাকে যেগুলি বলে সেইগুলি বিশ্বাস করার ব্যাপারে, বা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, এই 24 ঘন্টার মধ্যে সাগরুনির ধরে ফেলবো, এই 12 দিনের মধ্যে এটি করে ফেলবো, 13 দিনের মধ্যে এটি আবিষ্কার হয়ে যাবে, আপনি জানেন আমি কি কি কথা বলছি। তো সেই জন্য আমি মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ঠিক বিশ্বাস করতে পারবো না। আমি সার্জিসের কাছে আসি একটু।
জনাব সার্জিস, এইটা নির্বাচন নিয়ে আপনাকে আমার মনে হয় শেষ প্রশ্ন, যে ইলেকশন নিয়ে নানা ধরনের কথা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বলছিলেন যে ইতিহাসের সেরা নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। আবার আমি জনাব মামুনুল হককে ইন্টারভিউ করছিলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের, উনি আমাকে একদম স্পষ্ট বলছেন যে উনাকে আসলে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে আপনার জোট সঙ্গীরা কেন এটা নিয়ে কথা বলেন নাই, উনি বলছেন যে বলেন নাই। মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে এইবারের ইলেকশনের মানে কে জিতবে কে হারবে এই ব্যাপারটার বেশ কিছু অংশ টেবিলে ঠিক করা হয়েছিল বা অন্যরা ঠিক করেছে? এটা মানে আমি আসলে যেই বিষয়টা একদম স্পষ্ট আমার ধারণা নেই, আমি ওইটা নিয়ে একদম স্পষ্ট একটা অপিনিয়ন দিয়ে দিব। এটা শুধু আমি রাজনৈতিক ভাবে একটু প্রিভিলেজ থাকার জন্য এটা আমি করতে চাই না। কিন্তু এখানে এবার যেটা হয়েছে যে ওই যে মানে গড়পড়তা পুরো ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি এই অপিনিয়নটাও দিব না। এখানে আসন কেন্দ্রিক বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সপেক্টিভে এখানে বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে, এটা আসন কেন্দ্রিক। যেমন ধরেন গতকালকে আমার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, ওনার সাথে কথা হলো। ওনার ভাষ্য হলো যে ওনাকে ওইখানে হারিয়ে দেওয়া হয়েছে। ওনার ভাষ্য, উনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আবার মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি এটা বিশ্বাস করেন যে ওনার আসনটা ওনার থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা কখনো উনি হারেন নাই। একইভাবে মামুনুল হক হুজুর, হ্যাঁ না এটা আমি জানি না, আমি বললাম তো এটা আসন কেন্দ্রিক। একটার সাথে আমি ঢাকায় ছিলাম, আমি আপনাকে বলি, আমি গুজব শুনছি হচ্ছে নাসিরকে হারানো হয়েছে নাহিদকে জিতিয়ে দেওয়ার জন্য। সিরিয়াসলি তাহলে আপনি বলেন তারেক এমন তো বলা, হ্যাঁ এরকম আছে যে তারেক সাহেব শফিক সাহেব দুইজনে ফেল করে গেছেন এরকম। আমি ঢাকায় শুনছি 3 বড় দলের বড় নেতাই ফেল করে গেছে, আমি সত্যি ঢাকায় এটা শুনছি এবার। হ্যাঁ এটা তো আসলে শোনা, তো যদি প্রুফ না থাকে তাহলে বলা যায় না। তো আমার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটা বলতে পারবো। আমার আসলে আমি যেটা দেখেছি আসলে যে নির্বাচনের দিন প্রশাসন সেই জায়গায় মানে কিছুটা মনে করে নিয়েছিল যে বিএনপি ক্ষমতায় যাবে, প্রশাসন একটু ক্ষমতার দিকে ঝুঁকেছিল। আমি ওই দিন দেখেছি মানে বিএনপিকে আগে থেকে তারা মনে করছে যে বিএনপি ক্ষমতা আসবে, সেজন্য প্রশাসন এটাই মনে করত। মানে ওই যেটা হচ্ছে যে সেন্ট্রিস্ট কিন্তু লিনিং টু রাইট এরকম আর কি, লিনিং টু বিএনপি এরকম ছিল। আপনারও কি কোনো এক সময় মনে হয়, মানে আমি এমনি জানার জন্য যে মানে আপনার কাছে কি এরকম মনে হয়েছে ইলেকশন করার সময় যে আপনার আসনেও কি এরকম হয়েছে যে আপনি মনে করছেন যে প্রশাসন একটু? আমার আসনে যেটা হয়েছে ভাই, আমার আসনের স্পষ্ট মানে 3 দিন আগে পর্যন্ত, ফেব্রুয়ারি 8 তারিখ পর্যন্ত যে এনভায়রনমেন্ট ছিল, 9 তারিখ পর্যন্ত আমার আসনে মিনিমাম 40-60-তে আমি উইন করে যেতাম মিনিমাম। কিন্তু সেখানে আমার প্রতিপক্ষ পেয়েছে 1,76,000 ভোট আর আমি পেয়েছি 1,68,000 ভোট। এবং আমার আসনে আসলে না 12,000 না 8,000 ভোটের পার্থক্য, 76 আর 68। এবং এখানে যেটা হয়েছে আমার আসনের আসলে ভাই সনাতন ধর্মাবলম্বী প্রায় 30% ভোট, এটা একটা ফিক্স ভোট। এবং সীমান্তবর্তী একটা এরিয়া, আমার আসনে চিকেন নেক আছে। সো এখানে বিভিন্ন দেশি বিদেশি সংস্থার প্রভাব ছিল। আমার মনে হয় যে আপনি আপনার অবস্থান এবং আরেকটা লাইন শুধু অ্যাড করি, আচ্ছা এক লাইনই শুধু, যেটা হ্যাঁ একদম শেখ হাসিনার স্পষ্ট টেলিগ্রাম ভয়েস ছিল যে সার্জিসকে পঞ্চগড়ে জিততে দেয়া যাবে না, তোমাদের যা করার তোমরা তাই করো, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ভয়েস ছিল। কিন্তু আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ আমি আপনাকে অন্য এনসিপি নিয়ে একটি প্রশ্ন করতে চাই যে আমরা 15 মে আপনাদের একটা প্রেস বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি যে এনসিপি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক পর্ষদ একটা করা হয়েছে, সেটার মধ্যে নুসরাত তাবাসসুম আছেন, সারার তুষার আছেন, আলী হাসান জুনায়েদ আছেন, আকরাম হোসেন আছেন, সালাউদ্দিন সিফাত আছেন, ডক্টর মাহমুদা মিতু আছেন। আপনি জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই রাজনৈতিক পর্ষদে কেন নাই? মানে এটা কি? ও না না, আমাদের রাজনৈতিক পর্ষদটা 10 জনের আগে থেকে ছিল। পার্টি যেদিন ফর্ম করে ওই দিন থেকে আজকে পর্যন্ত আমি ওই রাজনৈতিক পর্ষদের সদস্য। নতুন 6 জন এডিশনালি যুক্ত হলেন? জি জি, এখন 16 জন। আচ্ছা ঠিক আছে, ফ্যান্টাস্টিক, আপনাকে ধন্যবাদ। আমি জনাব নাসিরউদ্দিন নাসির কাছে জানতে চাই যে জনাব নাসিরউদ্দিন নাসির, এটি শেষ প্রশ্ন, ছাত্রদল ও যুবদলের জনপ্রিয় নেতাদের প্রধানমন্ত্রী গাড়ি বহরের সামনে পেছনে পাশে দৌড়াতে দেখা যায়, এই দৌড়টা আসলে কেন? মানে এই দৌড়টা কি বাধ্যতামূলক, বিশেষ করে ছাত্রদলের শীর্ষ নেতাদের এই
মানে এই দৌড় দেখে কষ্ট পাওয়ার কথা যেন সার্জিস আলমও বলেছেন, মানে এটা আসলে কেন, মানে ইট লুকস অড, মানে কেসেস আপনার কাছে কি মনে হয়? না, এটি আসলে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, মানে যার যেরকম দৃষ্টিভঙ্গি সেরকম ভাবে বলে। বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দলের নেতাদের পিছনে ধরে এটা আপনি যদি নেগেটিভলি দেখেন তাহলে আপনার কাছে নেগেটিভ, আপনি যদি মনে করেন যে আপনি পজিটিভলি দেখছেন এটা, তাহলে আপনার কাছে দৃষ্টিভঙ্গিটা পজিটিভ। তবে আমি মনে করি, ধরুন আমাদের দলের সর্বোচ্চ নেতা যখন কোন একটি প্রোগ্রামে আসেন, তখন অনেক নেতাকর্মীরা থাকেন, অনেক অনেক ভিড় থাকে, তখন নেতাকর্মীদেরকে একটু স্থির করার জন্য অনেক সময় শীর্ষ নেতারা আচ্ছা। পরিস্থিতি ঠিক করার জন্য অনেক সময় দৌড়ান, বা এটাও হতে পারে, বা অনেক সময় হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হতে পারে। আমি এটার মধ্যে খুব বেশি নেগেটিভিটি দেখি না, আমি পজিটিভলি আসলে দেখছি। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটা প্রশ্ন করেছেন যে মানে আমার তো বয়স হইতেছে, মানে একটু মনে কম থাকে, এই প্রতিমন্ত্রীর ছেলের নামে ইউনিয়নের নাম কেন দিছিল, এটার জবাব কি আপনি দিছিলেন? মানে আমি ঠিক শুনি না। না। জনাব নাসির, আপনি কি একটু কিছু বলবেন যে মানে এটা কেন হয়েছে, এটা এরকম? এটা আমাদের একজন দর্শক আমাদেরকে মনে করে দিয়েছেন অনেকবার এটা বইলে যে আচ্ছা, এটি প্রতিমন্ত্রী মহোদয় গতকাল সংসদে 300 বিধিতে বক্তব্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার বাবা মায়ের নামে হচ্ছে পূর্বের প্রতিষ্ঠানগুলোর নামের প্রস্তাব এসেছিল, সেগুলো উনি বিনয়ের সাথে না করেছেন, এমনকি দেন নাই, সেরকম পরিস্থিতিগুলো ঘটেছে। এটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেহেতু দলের শীর্ষ নেতা এরকম করে চিন্তা করছেন, এরকম পলিসিতে যাচ্ছেন, সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরও সেটি অবস্থান। এখন বগুড়াতে এটি কিভাবে হয়েছে, কাকতালীয়ভাবে হয়েছে নাকি সুনির্দিষ্টভাবে হয়েছে, এটি আরো আরো সময় গেলে এটি আসলে বলা যাবে। আমি একটু অ্যাড করতে চাই মহিউদ্দিন ভাই। জি জি বলেন। আমি অ্যাড করতে চাই কোন জায়গাটাতে, হ্যাঁ একদম খুবই 30 সেকেন্ডে। আমি যেটা করতে চাই, আমি গতকালকে যখন হাবিবুর রহমান হাবিব, তারেক রহমানের উপদেষ্টা, ওনার সাথে কথা বলি, উনি স্পষ্ট একটা লাইন বলেছিলেন, আমার খুবই ভালো লেগেছিল, যে আমার কাছে মনে হচ্ছে এটা কাকতালীয়ভাবে হতে পারে না এবং এই জিনিসটা ওনার করা উচিত হয় না, এরকম সুস্পষ্ট লাইন ছিল। আমি প্রত্যাশা করি যখন তারেক রহমান এক্সাম্পল সেট করছেন, তিনি তার বাবা মার নামে করছেন না, তাহলে ছাত্র দল, বাংলাদেশের এত বড় একটা ছাত্র সংগঠন, সেটার সভাপতি সাধারণ সম্পাদক স্পষ্টভাবে অবস্থান নিবে যে উনি যেটা করেছেন এটা করা ঠিক হয়নি, এবং আগামীতে আমরা আবার একটু মানে উনি ছাত্রদলের মানে আমি অবস্থানটা জরুরি, কারণ অনেক ত্যাগ না না আছে, আমি 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 না 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 আচ্ছা নাসির, এটা কি কিছু বলবেন? আমরা শেষ করব আর কি। না, আমি 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 মনে বলেছি যে জনাব তারেক রহমান যেরকম করে চিন্তা করছেন, আমাদের সবারই সেরকম করে চিন্তা করতে হবে। বগুড়াতে যেটি হয়েছে, বগুড়াতে যেটি হয়েছে এটি কাকতালীয়ভাবে বলেছেন উনি, বক্তব্য দিয়েছেন। আপনারা মনে করি যে আমরা জনাব তারেক রহমান যেরকম করে ভাবছেন আমরা সেরকম করে ভাবলে সবচেয়ে সুন্দর। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু ইন্টারেস্টিং, এটা আপনারা জিজ্ঞেস করে এটা শেষ করি। এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। উনি বলতেছেন নাসির সাহেবকে গাড়ির পিছনে বা সামনে দৌড়তে দেখা যায় না, এর কারণ কি উনাকে জিজ্ঞেস করবেন খালেদ ভাই? মানে এর কি কোনো আলাদা কারণ আছে নাসির? আপনি চাইলে বলতে পারেন, না চাইলে অসুবিধা নেই। মানে আমাদের মানে এটার কি কোনো কারণ আছে? না, এটা এরকম কিছু না, যারা দৌড়াচ্ছেন তারাও দৌড়াচ্ছেন, আপনি দৌড়াচ্ছেন না, আপনিও থাকছেন। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। জনাব সার্জিস আলম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনাব নাসিরউদ্দিন নাসির, আপনাকেও। দর্শক, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে আরো নতুন অতিথিদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।